যখন যারা রিসার্চ করে আমেরিকার মেইন ট্রাফিক হচ্ছে প্যাসেঞ্জার কার, মানে তারা নিজেদের যে গাড়ি ব্যবহার করে সেটাই হচ্ছে তাদের মেইন ট্রাফিক। আর ওদেরটা হচ্ছে লেন বেসড ট্রাফিক, মানে ওরা এক লেন থেকে আরেক লেনে জাস্ট মানে কিছুক্ষণ পর পরই চেঞ্জ করে না। তো বাংলাদেশের সমস্যাটা হচ্ছে আমাদের হচ্ছে মিক্সড মোড হেটারোজেনাস ট্রাফিক, মানে আমাদের আসলে এই মেইন ভেহিকেল যে আসলে কি এটা আমাদের রাস্তায় আসলে খুঁজে পাওয়া মুশকিল। কিছু কিছু রাস্তায় মনে হয় যে ওই রিক্সা বা ছোট গাড়ি এগুলাই হচ্ছে মেইন ভেহিকেল, কিছু কিছু রাস্তায় মনে হয় যে না এখানে বাস ট্রাক আছে। তো আসলে আমরা কোনো রাস্তার ক্ষেত্রে একদম সরাসরি যে একটা গাড়িকে সিলেক্ট করতে পারি না যে এটা হচ্ছে আমাদের মেইন ভেহিকেল। তো যাই হোক আমরা ক্যাপাসিটি ম্যানুয়ালে আসি। এখানে কিছু কিছু জিনিস থাকবে একটু অ্যাডভান্সড, আপনারা আমি জানি না কতটুকু টার্মের সাথে আসলে পরিচিত হয়ে আসছেন, তো আমি চেষ্টা করব যে আমার দিক থেকে আসলে যতটুকু বোঝানোর যত সহজে আপনাদেরকে বোঝানো যায়। বেশ কিছু ইকুয়েশন আছে, বেশ কিছু ফ্যাক্টর মানে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করতে হবে, অনেক কিছু টেবিল ইউজ করতে হবে। তাই আমি আশা করব আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। সাথে আমি চেষ্টা করব যদি রেকর্ডিংটা দেওয়া সম্ভব হয় রেকর্ডিংটাও দিয়ে দিব, যাতে পরবর্তীতে আপনারা দেখে কিছু শিখতে পারেন। এটা হচ্ছে মেইনলি হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালের একটা বড় বই আছে, এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে। তো সেখান থেকে আমাদের জন্য আসলে যেটা বেশি রিলেটেবল, পুরা বইটা আসলে কখনোই কভার করা সম্ভব না, আলাদা একটা কোর্সই লেগে যাবে তাহলে। আমাদের জন্য যেটা আসলে সব থেকে রিলেটেবল সেই সেই চ্যাপ্টারটা এখানে নিয়ে আসা হয়েছে। এই চ্যাপ্টারটা হচ্ছে এই যে এখানে অনেক কিছু আছে বইয়ের, টেবিল অফ কন্টেন্ট টন্টেন্ট আছে। আমাদের এখানে আমাদের জন্য যেটা ইম্পর্টেন্ট যেটা নিয়ে আসছি সেটা হচ্ছে এটা টু লেন টু ওয়ে হাইওয়ের ক্যাপাসিটি বের করা এবং তার লেভেল অফ সার্ভিস বের করা। তো টু লেন টু ওয়ে হাইওয়ে বলতে আসলে কি বোঝায়? ধরেন এটা হচ্ছে একটা রাস্তা। তো রাস্তার ক্ষেত্রে যেমন আমাদের মানে আমরা পুরোটা চিন্তা করি হচ্ছে আমাদের উত্তরা ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা আছে সেটা নিয়েই চিন্তা করি। তো এই যে রাস্তাটা আছে এই রাস্তাটার মাঝখানে আমরা জানি এটা হচ্ছে লেন মার্কিং করা আছে। লেন মার্কিং করে আমাদের যেহেতু লেফট হ্যান্ড ড্রাইভিং ট্রাফিক, আমরা রাস্তার বাম পাশ দিয়ে চলাফেরা করি, তাহলে যেই গাড়িগুলা এই পঞ্চবটি থেকে ওই যে আমাদের সামনের দিকে ধৌড়ের দিকে যাইতেছে সেগুলো হচ্ছে এই লেন দিয়ে চলাচল করবে, এবং যেগুলা তার অপোজিট ধৌড় থেকে পঞ্চবটির দিকে যাইতেছে তারা হচ্ছে এই লেন দিয়ে চলাচল করবে। তাহলে আমরা যে রাস্তাটা দেখতেছি লেন মার্কিং করে আমি মেন রাস্তাটাকে দুইটা ভাগে ভাগ করে দিছি, এই জন্য এটাকে বলা হচ্ছে লেন টু লেন। তার পাশাপাশি আমরা এখানে যে গাড়িগুলা চলতেছে সেটা ডিরেকশন যদি আমরা ফলো করি, একটা এদিকে চলতেছে আর একটা এদিকে চলতেছে, দুই লেন দুই দিকে চলতেছে, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে টু লেন টু ডিরেকশন বলে আর কি, টু লেন টু ওয়ে বলে, ওয়ে বা ডিরেকশন। টু ওয়ে মানে হচ্ছে দুই দিকে গাড়ি চলতেছে, এবং এটাকে বলা হচ্ছে আনডিভাইডেড হাইওয়ে। আনডিভাইডেড কেন বলতেছি? এই যে এখানে আমরা যে লেন মার্কিং গুলা করতেছি এগুলা কিন্তু কোনো ফিক্সড মিডিয়ান ইউজ করা হয় নাই, বা এখানে মাঝখানে কোনো ফিক্সড রোড ডিভাইডার ইউজ করা হয়নি। তার মানে কি এই যে লেন মার্কিং গুলা এতে কি হবে, যদি এই পাশে যে গাড়িটা চলতেছে সে যদি স্কোপ পায় সুযোগ পায় এর সামনে যদি অপোজিং ট্রাফিক না থাকে তাহলে কি হবে, এ তার সামনের গাড়িকে ওভারটেক করার জন্য এই লেন ইউজ করে ওভারটেক করে তারপরে যেতে পারবে। এগুলাকে বলা হয় হচ্ছে আনডিভাইডেড হাইওয়ে। তাহলে এই যে টাইপের যে আমরা রোডটাকে দেখতেছি এটা হচ্ছে টু লেন টু ওয়ে আনডিভাইডেড হাইওয়ে। যদি সেম এই রোডটারই মাঝখানে আমি একটা ডিভাইডার দিয়ে দিতাম তাহলে বলতাম হচ্ছে টু লেন টু ওয়ে ডিভাইডেড হাইওয়ে। সো আমাদের এই টু লেন টু ওয়ে আনডিভাইডেড হাইওয়ে যে পার্টটা, এবং বাংলাদেশের যদি পুরো সামগ্রিক বাংলাদেশের কথা চিন্তা করা হয় তাহলে এই রোডই হচ্ছে বলা যায় যে জাস্ট সিটির ভিতরের বাইরে, সিটির বাইরের যে সমস্ত অঞ্চলগুলো সব জায়গাতেই কিন্তু এই ধরনের হাইওয়ে আমরা দেখতে পাই। So, এটাই হচ্ছে আমাদের জন্য সব থেকে রিলেটেবল, তাই এই চ্যাপ্টারটাকে এখানে নিয়ে এসে এই চ্যাপ্টারটাকেই পড়াবো আর কি। তো এইখানে এই যে বইয়ে তো অনেক কিছুই মানে অনেক শব্দ বা অনেক কিছু আসলে একটু জটিল করে দেওয়া আছে, তো এখান থেকে আর একটা লেকচার শিট তৈরি করা হয়েছে। তো আমি চেষ্টা করব লেকচার শিট থেকে পড়াইতে। এখানে হচ্ছে সবকিছু মোটামুটি একটু সিম্পলিফাইড করে কোনটা কি জিনিস সেটা ব্যাখ্যা করেই পড়ানো হয়েছে। এই যে যে রাস্তাটা দেখা যাইতেছে এটা হচ্ছে একটা টু লেন টু ওয়ে আনডিভাইডেড হাইওয়ে। যদি এখানে আমরা ট্রাফিকের কথা চিন্তা করি তাহলে ধরেন একটা ট্রাফিক এইদিকে চলাচল করবে একটা ট্রাফিক এইদিকে চলাচল করবে। যদি এর সামনে কোনো অবস্টাকল আসে বা যদি ওভারটেক করতে চায় তাহলে এইদিকে অপোজিং ট্রাফিক না থাকলে সে কি করবে এই লেনটা ইউজ করে ওভারটেক করে তার আবার নিজের লেনে ফেরত চলে যাবে। তো সেই ডেফিনেশনটা এখানে লেখা আছে যে টু লেন হাইওয়েটা কি জিনিস, যে আনডিভাইডেড রোডওয়ে উইথ টু লেন্স ফর দ্য ইউজ অফ ট্রাফিক ইন ইচ ডিরেকশন। তবে এই যে টু লেন টু ওয়ে আমরা হাইওয়ে দেখতেছি এটার একটা ম্যাক্সিমাম ক্যাপাসিটি আছে। ক্যাপাসিটিটা কি জিনিস আমরা আগে একটু ডেফিনেশন শিখে আসি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখানে বেশ কিছু ডেফিনেশন লেখা আছে,
এখানে কিছু ডেফিনেশন লেখা আছে, আমরা একে একে একটু ডেফিনেশনটা দেখি, তারপরে আমরা ক্যাপাসিটি এবং অন্যান্য যে শব্দগুলো টার্মগুলো আসবে সেখানে আমরা আস্তে আস্তে আসবো। প্রথম ডেফিনেশনটা হচ্ছে স্পিড। মোটামুটি স্পিড আমরা সবাই চিনি, এখানে কি লেখা আছে না লেখা আছে সেটার থেকেও বড় কথা হচ্ছে স্পিড মানে হচ্ছে গতি, আমরা আসলে কত গতিতে চলতেছি। যেমন আমরা যদি বলি যে একটা গাড়ি প্রতি কিলোমিটারে 40 মানে প্রতি ঘন্টায় 40 কিলোমিটার বেগে চলতেছে, এটাই হচ্ছে তার স্পিড। এরপর হচ্ছে ফ্রি ফ্লো স্পিড। যে স্পিড এবং ফ্রি ফ্লো স্পিড এই দুটো টার্ম কিন্তু ডিফারেন্ট। স্পিডটা কি জিনিস? একটা রাস্তা যেই কন্ডিশনে আছে, সাপোজ জ্যাম বেঁধে আছে, জ্যাম বেঁধে থাকলে আপনার 1 ঘন্টায় ধরেন আপনি সাপোজ 10 কিলোমিটার গেলেন, মানে আটকায় কিছু দূর যাইতেছেন জ্যাম, কিছু দূর যাইতেছেন জ্যাম, এটা হচ্ছে স্পিড। আর ফ্রি ফ্লো স্পিডটা হচ্ছে একটা রাস্তায় যদি প্রিভেলিং কন্ডিশন থাকে, সেখানে আর কোনো কিছু নাই, একদম বেস কন্ডিশনে আছে, কোনো জ্যাম নাই, কোথাও তাকে থামতে হচ্ছে না, সে একদম স্মুথলি রাইড করতেছে, তাহলে ওই গাড়িটা প্রতি ঘন্টায় যত কিলোমিটার বেগে চলবে সেটাকে বলা হয় তার ফ্রি ফ্লো স্পিড। তারপরে যেটা দেখতেছি সেটা হচ্ছে বেজ স্পিড। বেজ স্পিডটা হচ্ছে একটা রাস্তা যখন একদম ফুললি বেজ কন্ডিশনে থাকে, সেখানে কোনো ধরনের কোনো রেস্ট্রিকশন নাই, এখানে একদম পুরো একদম রাস্তাটা করা হয়েছে, রাস্তার বেজ কন্ডিশন কি কি থাকে সেটা আমরা সামনে দেখব। বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকে যে বেজ ওয়ে, রাস্তার বেজ ওয়ে, তো একদম সেই বেজ ক্যারেক্টারিস্টিকে যখন রাস্তাটা থাকে, কোনোভাবেই রাস্তাটা মানে যে গাড়িটা চলতেছে তার গতিটা কোনোভাবেই অন্য কোনো গাড়ি দ্বারা বা অন্য কোনো ফ্যাক্টর দ্বারা ইনফ্লুয়েন্স হইতেছে না, সেই স্পিডটাকে বলা হয় বেজ এফএফএস, মানে হচ্ছে ফ্রি ফ্লো স্পিড, বেজ ফ্রি ফ্লো স্পিড। এরপরে যে কথাটা আসে সেটা হচ্ছে ফ্লো, ইম্পর্টেন্ট কথা। ফ্লোটা কি জিনিস? ট্রাফিক ফ্লো খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। ফ্লো মানে হচ্ছে একটা রাস্তা, সাপোজ এই যে এখানে যে রাস্তাটা আছে, এই রাস্তাটার আপনি এখানে দাঁড়াইছেন, এইখানে দাঁড়ায় আপনি এখান থেকে একটা দাগ দিয়ে নিছেন, তাহলে এই যে আপনি যে পয়েন্টটাতে দাঁড়াইছেন প্রতি ঘন্টায় এই কতগুলা গাড়ি এই পয়েন্টটাকে পাস করে চলে যেতেছে, এই সংখ্যাটাকে বলা হয় ফ্লো। একটা রাস্তায় গাড়ির ফ্লো কতটুকু হইতেছে, ধরেন সাপোজ 1 ঘন্টায় আপনি এখানে পুরো দাঁড়ায় গাড়ি গুনতে শুরু করলেন যে 1 ঘন্টায় আসলে কতগুলা গাড়ি যায়, তো সাপোজ এখান থেকে আপনি হিসাব করে পাইলেন যে 1500 গাড়ি যায়, এটাই হচ্ছে ফ্লো, এই রাস্তাটার ফ্লো, যে প্রতি ঘন্টায় একটা পয়েন্ট দিয়ে কতগুলা গাড়ি যাইতেছে সেটাই হচ্ছে রাস্তাটার ফ্লো ভ্যালু। এরপর আসে হচ্ছে কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন বা ডেনসিটি একই কথা। কনসেন্ট্রেশন মানে হচ্ছে এই যে রাস্তাটা, এই রাস্তাটার এইখান থেকে আমি 1 কিলোমিটার রাস্তা মেপে নিলাম, সাপোজ এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 1 কিলোমিটার রাস্তা, তাহলে এই 1 কিলোমিটার রাস্তায় এক লেন জায়গার মধ্যে কতগুলা গাড়ি আসলে আছে, কতগুলা গাড়ি আছে সেটাই হচ্ছে তার কনসেন্ট্রেশন বা ডেনসিটি। তো যদি আমরা ফ্রি ফ্লোর কন্ডিশন চিন্তা করি যে এখানে আসলে কোনো গাড়ি থেমে থাকতেছে না, তাহলে এই ডেনসিটির পরিমাণটা কম হবে, মানে ঘনত্ব, গাড়ির ঘনত্ব কম হবে। আর যদি আমরা ট্রাফিক জ্যামের কথা চিন্তা করি, তার মানে কি 1 কিলোমিটার অনেকগুলা গাড়ি এখানে আটকে থাকবে, জমে থাকবে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি যে এখানে গাড়ির জাস্ট একটা রাস্তার ডেনসিটি, মানে গাড়ির ডেনসিটি কত বা কনসেন্ট্রেশন কত, সেখান থেকে আমরা একটা আইডিয়া নিতে পারি যে এই রাস্তাটাতে এখন কি ট্রাফিক জ্যাম হয়ে আছে নাকি এখানে মানে ফ্রি ফ্লো কন্ডিশনে গাড়ি চলতেছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এভারেজ ট্রাভেল স্পিড। এভারেজ ট্রাভেল স্পিড মানে হচ্ছে একটা রাস্তার সেগমেন্টে, সাপোজ এই যে 1 কিলোমিটার আমরা সেগমেন্ট মেপে নিছি, এই 1 কিলোমিটার সেগমেন্টে যতগুলা গাড়ি চলাচল করতেছে প্রত্যেকটা গাড়ির যে স্পিডের এভারেজ, মানে এই 1 কিলোমিটার যেতে গাড়িগুলোর এভারেজ কত টাইম লাগতেছে, সেই টাইমটাকে যদি আমরা 1 কিলোমিটার দ্বারা ভাগ করি, অর্থাৎ এভারেজ স্পিড কতটুকু এই সেগমেন্টের মধ্যে, সেটাকে আমরা বলতেছি এভারেজ ট্রাভেল স্পিড, সেটাকে প্রকাশ করা হয় বা সংক্ষেপে বলা হয় হচ্ছে এটিএস। লাস্ট আরেকটা যেটা ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে পিটিএসএ বা পার্সেন্ট টাইম ফলোইং। পার্সেন্ট টাইম ফলোইং মানে হচ্ছে চিন্তা করেন আপনি একটা ড্রাইভার, আপনি মানে আপনার নিজস্ব একটা গাড়ি ড্রাইভ করতেছেন, এখন আপনি যখন ড্রাইভ করতেছেন আপনার সামনে একটা স্লো ভেহিকেল আছে, সো ধরেন আপনি এখান থেকে একটা প্রাইভেট কার ড্রাইভ করতেছেন, আপনার সামনে হচ্ছে একটা ওই অটো আছে, এখন আপনাকে কি করতে হবে, যেহেতু এটা স্লো মুভিং ভেহিকেল আপনি তো তার থেকে বেশি স্পিডে চলাচল করবেন, তাহলে কি আপনাকে এটাকে ওভারটেক করতে হবে। এখন এই ওভারটেক যখনই করতে যাবেন, যেহেতু এটা টু লেন টু ওয়ে হাইওয়ে, তার মানে কি আপনাকে এই নিজের লেনে ওভারটেক করতে পারবেন না, কারণ এই গাড়ির একটা উইডথ আছে, সে আপনাকে অ্যালাউ করবে না। তাহলে আপনাকে চিন্তা করতে হবে যে কখন আসলে অপোজিট ডিরেকশন থেকে গাড়ি আসতেছে না, যখন অপোজিট ডিরেকশন ফাঁকা থাকবে তখন আপনি ওভারটেক করবেন। এখন যদি এরকম হয় যে আপনার অপোজিট ডিরেকশন থেকে গাড়ি এসেই যাইতেছে, একের পর এক এসেই যাইতেছে, তাহলে আপনাকে কি করতে হবে, বাধ্য হয়ে এই যে স্লো মুভিং ভেহিকেলটা আছে তার পিছনেই গাড়ি চালাইতে হবে। সো এই টাইমটাকেই বলা হয় যে পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং, যে আপনি কত পার্সেন্ট টাইম আসলে একটা স্লো মুভিং ভেহিকেলকে ফলো করতেছেন।
যদিও আপনার স্পিডের থেকে বেশি, আপনি যদি সুযোগ পাইতেন আপনি ওভারটেক করে চলে যেতেন, আপনাকে ফলো করা লাগতো না। তো এই পিটিএসএ এটা ইম্পর্টেন্ট কেন? পার্সেন্ট টাইম ফলোইং যদি বেশি হয় তাহলে কি ঘটনাটা ঘটে? এই যে দেখেন, এই স্লো মুভিং ভেহিকেলটার পিছন থেকে যদি আপনি ওভারটেক না করতে পারেন, এর আপনার পিছনে আরো একটা বাস আসবে, আরো একটা প্রাইভেট কার আসবে। আপনি যেহেতু ওভারটেক করতে পারতেছেন না, এগুলোও কিন্তু ওভারটেক করতে পারতেছে না। তাহলে কি হইতেছে, এইখানকার যে রাস্তাটার ক্যাপাসিটি লস হইতেছে। তার মানে কি, এখানে একটা আর্টিফিশিয়াল জ্যাম তৈরি হইতেছে, মানে এখানে স্পেস আছে সামনে, কিন্তু আপনি ওভারটেক না করতে পারার কারণে সবগুলা গাড়ি পিছনে জমা হইতেছে আস্তে আস্তে। তো এই পিটিএসএফ এর ভ্যালু যদি বেশি হয়, মানে যত বেশি গাড়িগুলো এরকম আটকায় থাকবে, তত বেশি এখানে জ্যাম ক্রিয়েট হবে। সো এই জন্য আমাদের যখন রাস্তার লেভেল অফ সার্ভিস আমরা ডিটারমাইন করি, লেভেল অফ সার্ভিস ডিটারমাইন করার সময় আমাদের এই কত পার্সেন্ট আসলে একটা গাড়িকে ফলো করতেছে সেই ভ্যালুটা আমাদেরকে বের করে নিতে হয়। সেইগুলোই মোটামুটি আমাদের বেসিক ডেফিনেশন। আমরা পরবর্তীতে যখন এই ক্যাপাসিটি বের করব, হাইওয়ে ক্যাপাসিটি বের করব বা লেভেল অফ সার্ভিস বের করব, আমাদের এই ভ্যালুগুলাই বের করতে হবে। এটিএস বের করতে হবে, পিটিএসএ বের করতে হবে। এই ভ্যালুগুলো বের করে দেখতে হবে যে রাস্তাটা আসলে কেমন সার্ভিস দিতেছে, রাস্তাটার আসলে ক্যাপাসিটি কত। তো আমাদের এই যে টু লেন টু ওয়ে হাইওয়ে যেগুলো আছে, সেগুলা সাধারণত যখন আমরা ক্যাপাসিটি বের করব, তখন তো আমাদের কোনো কিছুর সাথে একটা কম্পেয়ার করতে হবে যে আসলে এইখানে কতগুলা গাড়ি চলার কথা আর কতগুলা গাড়ি চলতেছে। এই যে টু লেন টু ওয়ে হাইওয়ে, এগুলার একটা লেনের ম্যাক্সিমাম ক্যাপাসিটি ধরা হয় হচ্ছে 1700 ভেহিকেল বা 1700 প্রাইভেট কার পার আওয়ার। 1700 এই যে প্রাইভেট কার পার আওয়ার, একে বলা হয় হচ্ছে পিসিইউ বা প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার। যাই হোক, তার মানে হচ্ছে আমরা যদি এই টু লেন টু ওয়ে হাইয়ের কথা চিন্তা করি, তাহলে তার একটা লেন দিয়ে ঘন্টায় গাড়ি যাবে হচ্ছে 1700। তাহলে দুইটা লেন দিয়ে চলে আসার কথা কত, 3400। কিন্তু এটারও একটা ম্যাক্সিমাম লিমিট আছে। যদি দুই লেনের কথা চিন্তা করি তাহলে ম্যাক্সিমাম হচ্ছে 3200 প্যাসেঞ্জার কার ইউনিট বা 3200 কার্স পার আওয়ার। এটা কেন? কারণ এই যে রাস্তাটা আছে, এটা কোনো রাস্তারই একদম আইডিয়াল 50-50 ডিরেকশনাল স্প্লিট হয় না। অর্থাৎ আপনি এই যে রাস্তাটা দেখতেছি, তার দুই পাশ দিয়ে যে একদম এই পাশে যতগুলা গাড়ি যাইতেছে এই পাশেও ঠিক ততগুলা গাড়ি আসবে, এরকম কন্ডিশন প্রিভেল করে না। আবার যদি সেম সংখ্যক গাড়ি আসে, তাহলে এই যে ওভারটেকিং বা পিটিএসএফ এর ভ্যালু বেশি হওয়ার কারণে মানে কিছুটা ক্যাপাসিটি লস হয়। তাই চিন্তা করা হয় যে একটা টু লেন টু ওয়ে হাইওয়ের ক্ষেত্রে যদি ওয়ান ওয়ে স্ট্রিট হয়, মানে একদিকে সরি একটা ডিরেকশনের ক্যাপাসিটি হচ্ছে 17 কার্স পার আওয়ার, 1700 কার্স পার আওয়ার। আর টু ওয়ে যদি দুই দিকের বোথ ডিরেকশনের কথা চিন্তা করি, তাহলে সেক্ষেত্রে তার ম্যাক্সিমাম লিমিট হচ্ছে 3200 কার্স পার আওয়ার। এখান থেকে আমাদের এই যে ম্যানুয়াল ক্যাপাসিটির হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালটা দেখতেছি, এখান থেকে আমরা দুইটা জিনিস বের করব। একটা হচ্ছে রাস্তার ক্যাপাসিটি, তার মানে হচ্ছে আমি যে বলে দিলাম যে এখানে 1700 মানে কার পার আওয়ার যাওয়ার কথা একটা ডিরেকশনে। এখন আমরা আমাদের সাপোজ উত্তরা ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা, সেটার ক্যাপাসিটি, অপারেশনাল ক্যাপাসিটি আসলে কত, সেটা আমরা বের করব। বের করে আসলে চেক দিব যে সেখানে তো আসলে যাওয়ার কথা 1700, তার কিন্তু যাইতেছে আসলে কত। বিভিন্ন কন্ডিশনের কারণে ম্যাক্সিমাম এই 1700 তো ম্যাক্সিমাম, এর বেশি তো যাবে না। তাহলে আসলে কতটুকু যাইতেছে, সেই যাওয়ার ভ্যালুটা নিয়ে আমরা এর লেভেল অফ সার্ভিস বের করবো যে ওই রাস্তাটার আসলে লেভেল অফ সার্ভিস কোন পর্যায়ে আছে। তো লেভেল অফ সার্ভিসটা কি? লেভেল অফ সার্ভিসটা আসলে একটা কোয়ালিটেটিভ মেজার, যেটা ডিপেন্ড করে তিনটা জিনিসের উপরে। সেটা হচ্ছে রাস্তার ডেনসিটি বা কনসেন্ট্রেশন, অর্থাৎ প্রতি কিলোমিটারে প্রতি লেনে কতগুলা করে গাড়ি দাঁড়ায় আছে, সেটাই হচ্ছে মানে দাঁড়ায় আছে বলে অবস্থান করতেছে, সেটা আস্তে আস্তে চলতেও পারে বা ফ্রি ফ্লোয়িং কন্ডিশনেও চলতে পারে। 1 কিলোমিটারের মধ্যে যতগুলা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে তার ডেনসিটি বা কনসেন্ট্রেশন, স্পিড, আর একটা হচ্ছে ভলিউম টু ক্যাপাসিটি রেশিও। এই তিনটা জিনিসের উপরে ডিপেন্ড করে হচ্ছে লেভেল অফ সার্ভিস। ডেনসিটি যত কম হবে তত আপনি ফ্রি ফলো কন্ডিশনে থাকবেন, আপনার মানে কোনো জ্যামে আটকে থাকতে হবে না, আপনি দ্রুত আপনার গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবেন। এটার সাথে রিলেটেড হচ্ছে স্পিড। ডেনসিটি কম থাকে মানে রাস্তা ফাঁকা থাকা, রাস্তা ফাঁকা থাকা মানে হচ্ছে আপনি আপনার ডিজায়ার্ড স্পিডটা আছে সেই স্পিডে আপনি চলাচল করতে পারবেন। আর ফাইনালি যেটা, সেটা হচ্ছে ভলিউম টু ক্যাপাসিটি রেশিও। প্রথমে এখান থেকে আমরা ভলিউম বের করতে পারি, তারপরে হচ্ছে এই রাস্তাটার আসলে টোটাল ক্যাপাসিটি কত, সেই রেশিও থেকে আমরা একটা লেভেল অফ সার্ভিস বের করতে পারি। এটার কিছু টেবিল আছে, সেই টেবিল থেকে আমরা লেভেল অফ সার্ভিস কিভাবে বের করতে হয় সেটাই আমরা সামনে দেখব। আপনারা কি এই লেভেল অফ সার্ভিস এই টার্মটার সাথে পরিচিত? আপনাদের কি না স্যার, আগে তেমন না স্যার। জানতাম না স্যার।
আচ্ছা, ট্রান্সপোর্টেশন মানে ওয়ান এখন এটা কি একটু বুঝাই দিলে পড়াইতেছে, ভালো মানে হয়। এর আগে সিলেবাসে কি এগুলা ছিল? আপনি কি রাস্তার ক্লাসিফিকেশন করছেন? না স্যার করেন। আচ্ছা, ওই যে আর্টারিয়াল রাস্তা বা মানে ক্লাসিফিকেশন কয়েকটা ধরনের আছে, একটা যেমন ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে, এভাবে একটা ক্লাসিফিকেশন আছে, আর একটা হচ্ছে আর্টারিয়াল, সাবার্টিয়াল, আর্টারিয়াল, লোকাল, স্ট্রিট, এরকম আর একটা ক্লাসিফিকেশন আছে। এই জিনিসগুলো কি আপনাদের মানে আপনারা কি পরিচিত এগুলোর সাথে? ন্যাশনাল হাইওয়ে এগুলো করা স্যার একটা জোনের মধ্যে কয় টাইপের রাস্তা থাকে ওরকম ভাবে শিখেছিলাম আমরা। আচ্ছা, মানে আপনাদের ক্লাসিফিকেশনটা কিভাবে শিখছেন? আপনারা কি ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে এভাবে শিখছেন, নাকি হ্যাঁ স্যার, আর্টারিয়াল, হ্যাঁ সাবার্টারিয়াল এভাবে? স্যার হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল আচ্ছা আচ্ছা, এরকম ভাবে ওইভাবে শিখেছিলাম। শিখছেন তাই তো? আচ্ছা, আর লেভেল অফ সার্ভিস টার্মটার সাথে এখনো পরিচিত না? না স্যার। আচ্ছা, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। রাস্তার লেভেল অফ সার্ভিস যেটা বললাম, যে আপনি একটা রাস্তায় চলতেছেন, মানে সেই রাস্তাটা আপনাকে আসলে কতটুকু কমফোর্ট কমফোর্ট দিতেছে। এখন কমফোর্ট কিভাবে আপনি মানে ইয়ে করবেন, ডিফাইন করবেন? কমফোর্ট হচ্ছে, আপনি সাপোজ উত্তরা থেকে আপনি যাইতেছেন হচ্ছে শাহবাগ। এখন উত্তরা থেকে শাহবাগ যেতে হলে আপনি সাপোজ এখন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যতক্ষণ থাকতেছেন, এইখানে আপনি দেখতেছেন যে এখানে কোনো ট্রাফিক জ্যাম নাই। এইখানে আপনি যে গাড়িতে করে ট্রাভেল করতেছেন ফুল স্পিডে, ম্যাক্সিমাম স্পিডে, সে একদম বাধাহীনভাবে চলতেছে। তার মানে কি এখানে যে জার্নিটা করতেছেন এটা আপনার জন্য কমফোর্টেবল জার্নি, এখানে আপনাকে কোথাও আটকে থাকতে হইতেছে না। এলিভেটেড এক্সপ্রেসওয়ে বা যে কোনো এক্সপ্রেসওয়ে যখন বানানো হয়, তখন এটা মানে একদম মাস্ট একটা কন্ডিশন হচ্ছে তার লেভেল অফ সার্ভিস হইতে হবে বেস্ট কোয়ালিটি। লেভেল অফ সার্ভিসের আবার 6টা ক্যাটাগরি আছে, এ বি সি ডি ই এফ। তার মধ্যে এটা হচ্ছে বেস্ট আর এফটা হচ্ছে ওর্স্ট। এক্সপ্রেসওয়েজ এ লেভেল অফ সার্ভিস সেটা হচ্ছে বেস্ট, মানে এ ক্যাটাগরি। তার মানে এক্সপ্রেসের কথা চিন্তা করেন, আপনার কোথাও আটকাইতে হয় না, কোনো মানে কোথাও আপনাকে কোনো কেউ আপনার স্পিডটাকে ইনফ্লুয়েন্স করে না, অর্থাৎ আপনি স্মুথলি চলে যেতে পারেন। এখন স্মুথলি গিয়ে আপনি নামলেন সাপোজ ফার্ম গেটে, ফার্ম গেটে নামার পরে সেখান থেকে আপনি শাহবাগ যাবেন। তো সেইখান থেকে অনেকগুলো আপনাকে সিগন্যাল পার করতে হবে, মানিক মিয়া এভিনিউ সিগন্যাল পার করতে হবে, ধানমন্ডি 27 সিগন্যাল পার করতে হবে, সায়েন্স ল্যাবের সিগন্যাল পার করতে হবে। এই যে যখনই একটা সিগন্যালে যাবেন তখনই আপনার কি হবে, আপনাকে দাঁড়াই থাকতে হবে। তার মানে হচ্ছে আপনার আপনার যে স্পিডটা ছিল সেই স্পিডটা এখন বাধাপ্রাপ্ত হইতেছে, রেস্ট্রিক্টেড হইতেছে। তার মানে কি আপনি এর আগের মতো ফ্রি ফ্লোতে যাইতে পারতেছেন না, তখন আপনার টাইম লস হচ্ছে, ট্রাভেল টাইম লস হইতেছে। তার মানে কি আপনি আর কমফোর্টেবলি জার্নি করতে পারতেছেন না। এইভাবে একটা রাস্তার আসলে কন্ডিশনটা কি পর্যায়ে আসে, সেখানে আপনার কমফোর্টেবল মানে কত পার্সেন্ট বা কতটুকু আপনি কমফোর্ট ফিল করতেছেন, এরকম একটা মেজার বা ইন্ডেক্স হচ্ছে লেভেল অফ সার্ভিস। এইখান থেকে আমরা একটা রাস্তার জন্য এই ম্যানুয়াল যে ক্যাপাসিটি ম্যানুয়াল শিখবো, এখান থেকে একটা র্যান্ডম রাস্তার এই লেভেল অফ সার্ভিস কিভাবে বের করতে হয় সেটা আমরা শিখবো। আমরা কিছু ডেফিনেশন এখানে দেখলাম। ডেফিনেশনের পরে এখানে টু লেন হাইওয়ে যেগুলো দেখাইলাম, অর্থাৎ জাস্ট এই যে প্রথমে যে একটা ফিগার দেখালাম, এগুলো হচ্ছে টু লেন হাইওয়ে। এই টু লেন হাইওয়ের আবার কয়েকটা ক্লাসিফিকেশন আছে, 3টা ক্লাস আছে মেইনলি। ক্লাস ওয়ান যেগুলা, ক্লাস ওয়ানের টু লেন হাইওয়ে যেগুলা, এগুলাকে বলা হয় হচ্ছে হাই স্পিড রোড, হাই স্পিড লং ডিস্টেন্স ট্রিপ বা লং ডিস্টেন্স রোড। আপনারা যে ক্লাসিফিকেশনটা পড়ছেন মানে জোনের উপরে বেস করে, যেমন ন্যাশনাল হাইওয়ে, রিজিওনাল হাইওয়ে। ন্যাশনাল হাইওয়ে কোনগুলো আমি যদি বলি, যে সাপোজ ঢাকা থেকে চট্টগ্রাম যে রোডটা কানেক্ট করতেছে, মেইন যে রোডটা কানেক্ট করতেছে সেটা হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ে, মানে অর্থাৎ ক্যাপিটাল থেকে যেগুলো বিভাগীয় শহরকে কানেক্ট করে সেগুলোকে আমরা বলি ন্যাশনাল হাইওয়ে। এই ন্যাশনাল হাইওয়ে কিন্তু মেজর, তার সাপোজ যদি ঢাকা থেকে চিটাগং এর ডিস্টেন্স হয় 300 কিলোমিটার, তার মেজর একটা পার্ট থাকবে হচ্ছে এই টু লেন হাইওয়ে। মানে যখনই সেটা কোনো একটা রুরাল এরিয়া দিয়ে যাবে বা গ্রামের মধ্যে দিয়ে যাবে, মাঠের মধ্যে দিয়ে যাবে, সেখানে তো আর 4 লেন রোড থাকবে না। 4 লেন থাকে সাধারণত যখন এই ন্যাশনাল হাইওয়ে গুলো কোনো ডিস্ট্রিক্ট পার করে বা কোনো একটা মানে ইম্পর্টেন্ট মানে টাউন পার করতেছে, সিটি পার করতেছে, সেইখানে সেই জায়গাটুকু 4 লেন করে, বাকি সমস্ত জায়গায় কিন্তু 2 লেন থাকে। এই যে যখন এই ন্যাশনাল হাইওয়ে বা একটা লং ডিস্টেন্স ট্রিপ, হাই স্পিড ট্রিপ, যখন একটা 2 লেন হাইওয়ে হয় সেগুলোকে বলা হয় ক্লাস ওয়ান বা ক্লাস মানে প্রথম ক্লাস, এটা ক্লাস ওয়ানের 2 লেন হাইওয়ে। এগুলো হচ্ছে মানে সব থেকে বলা হয় যে মেজর, মানে হাই স্পিড মেজর 2 লেন হাইওয়ে। এটাকে আমাদের ইনশিওর করতে হয় যে এর এর স্পিড যাতে কোনো কারণে কমে না যায়, বা এখানে যদি কোনো যাতে কোনো ধরনের রেস্ট্রিকশন না আসে, কারণ এগুলো হচ্ছে আমাদের আর্টারিয়াল হাইওয়ে। আপনারা ক্লাসিফিকেশন শিখছেন হচ্ছে জোন বেসড, ন্যাশনাল, রিজিওনাল। রোডের হায়ারার্কি আরেকটা আছে, রোডের হায়ারার্কি মানে হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট রোড কোনটা, তারপরে মানে তার থেকে কম কম কোনটা, তার থেকে কম কোনটা, এই হায়ারার্কি বেসে এগুলোকে বলা হয় হচ্ছে আর্টারিয়াল রোড।
আর্টারি শব্দের মানে হচ্ছে ধমনী। জাস্ট আপনি চিন্তা করেন যে আপনার দেহের মধ্যে যত শিরা উপশিরা ধমনী আছে, সাধারণত আমাদের যে হৃৎপিণ্ড থেকে রক্তটা নিয়ে যায় হচ্ছে ধমনী। সেই ধমনীটার ইংরেজি হচ্ছে আর্টারি। তো সেখান থেকে এই ক্লাসিফিকেশনটার নাম হচ্ছে আর্টারিয়াল হাইওয়ে। আর্টারির কাজ কি? এই হৃৎপিণ্ড থেকে রক্তটা হচ্ছে আপনার পুরো দেহে পৌঁছায় দেওয়া। এখন যদি আপনার কোনো কারণে ধমনীটা ব্লক হয়ে যায়, তাহলে কি আপনার রক্ত পৌঁছাইতে পারবে না। তার মানে হচ্ছে আপনার নর্মাল যে কার্যক্রম, নর্মাল কার্যক্রমটা ফেল করবে, যেটাকে আমরা বলি অনেক সময় স্ট্রোক বা হার্ট ফেলিওর বলি, যে আপনার ধমনীটা আসলে ব্লক হয়ে যায়, রাস্তার ধমনীটা ব্লক হয়ে যাওয়ার কারণে রক্ত যেতে পারে না। তো সেম এই ক্লাস ওয়ানের টাইপ যদি ব্লক হয়ে যায়, সাপোজ ঈদের সময় আমরা অনেক সময় দেখি যে ওই টাঙ্গাইলের মধ্যে বা গাজীপুরের মধ্যে অনেক বিশাল একটা জ্যাম। তার মানে কি, ওটা তো একটা ন্যাশনাল হাইওয়ে, ওটা তো ফ্রি ফ্লোতে থাকার কথা ছিল, সেখানে জ্যাম বাঁধলো কেন? কোনো একটা কারণে জ্যাম বাঁধছে। জ্যাম বাঁধলে কি হয়, তার পিছনে যত গাড়ি আছে সব তো আটকে যায়, আর তো ফ্রি ফ্লো হইতে পারে না, তো যাইতে পারে না। এই সমস্ত মেইন যে হাইওয়ে গুলো, মেইন যে ন্যাশনাল হাইওয়ে গুলো আছে অনেক দূর থেকে আসতেছে, এই ন্যাশনাল হাইওয়ে গুলো হচ্ছে ক্লাস ওয়ানের মধ্যে পড়ে। এগুলাকে বলা হয় হচ্ছে হাই স্পিড লং ডিস্টেন্স রোড। সেকেন্ড যে ক্লাস, সেটা হচ্ছে আপনার ওই যে রিজিওনাল বা তার নিচে যে ক্লাসিফিকেশনটা শিখে আসছেন, যে এটা হচ্ছে সরাসরি আপনার ক্লাস ওয়ানের সাথে কানেক্টিং একটা রোড। তার মানে হচ্ছে এই ক্লাস টু এর যেটা দেখতেছি, এটা হচ্ছে লোকাল থেকে ট্রাফিক নিয়ে আসবে, ট্রাফিক নিয়ে এসে এই ক্লাস ওয়ানের রোডে ছেড়ে দিবে। সাপোজ আমি যদি একটা জেলা শহরের কথা চিন্তা করি, সাপোজ কুমিল্লা, ঢাকা থেকে চিটাগং চাইতেছেন, এখন কুমিল্লার ভিতর থেকে মানে তার উপজেলা থেকে বা তার ভিতরে যে সমস্ত রোড আছে সেই সমস্ত রোড থেকে প্রথমে একটা মেইন রোডে গাড়ি আসবে, এসে সেইখান থেকে সে আবার ন্যাশনাল হাইওয়েতে আসবে। তাহলে এই যে ন্যাশনাল হাইওয়ের সাথে কানেক্টিং যে রোডটা, সেই রোডটা যখন টু লেন হবে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ক্লাস টু এর টু লেন হাইওয়ে। এগুলোকে বলা হয় হচ্ছে শর্ট ডিস্টেন্স ট্রি। মানে এগুলো হচ্ছে মানে ক্লাস ওয়ানের মতো বা ন্যাশনাল হাইওয়ের মতো অত বেশি লম্বা ট্রিপ দিবে না, এটা জাস্ট কানেক্টর একটা রোড হিসেবে কাজ করে। আর ক্লাস থ্রি যেটা বলতেছি, ক্লাস থ্রিটা হচ্ছে যখন স্মল টাউনের মধ্যে দিয়ে কোনো রকম টু লেন হাইওয়ে থাকে, সেগুলোকে হচ্ছে ক্লাস থ্রি টু লেন হাইওয়ে। এগুলো হচ্ছে জাস্ট ওই মানে ডিস্টেন্সও কম থাকে, বা এই রাস্তাটার লেন্থও কম হয়। এটা একদম মানে ছোট গ্রাম থেকে বা ছোট টাউন থেকে প্রথমত এই ক্লাস টুতে নিয়ে আসে, ট্রাফিক নিয়ে আসে, তারপরে ক্লাস টু আবার নিয়ে যায় হচ্ছে ক্লাস ওয়ানে। এখন এই যে তিনটা যে আমরা ক্লাসিফিকেশন দেখলাম, এখন আমাকে কেউ একজন একটু বলেন যে আমাদের উত্তরা ইউনিভার্সিটির সামনে যে রাস্তাটা আছে, সেটা কি কোন ক্লাসের মধ্যে পড়বে? সেটা কি ক্লাস ওয়ানের মধ্যে পড়বে, নাকি টুতে পড়বে, নাকি থ্রিতে পড়বে? দেখি কতটুকু কি বুঝতেছেন। ক্লাস 3। ক্লাস 2 না স্যার? আচ্ছা, ক্লাস থ্রিতে কেন বা টুতে কেন? প্রথমজন যে বললেন যে ক্লাস থ্রিতে কেন? আচ্ছা, আমি বলে দেই, সেহেতু সময় কম পাবো। আমাদের সামনে যে রাস্তাটা পাবো সেটা হচ্ছে ক্লাস টু এর মধ্যে পড়বে, থ্রিতে পড়বে না। কারণ কি, এই যে যে রোডটা, সেই রোডটা কিন্তু আপনাকে নিয়ে যাবে হচ্ছে ওই সাভার আশুলিয়া দিয়ে, ওইখানে আর একটা মেজর রোডকে কানেক্ট করবে, আর একটা ন্যাশনাল হাইওয়ে বা মেজর আর্টেরিয়াল রোডকে কানেক্ট করবে। সো এটা হচ্ছে ক্লাস টু এর মধ্যে পড়বে, ক্লাস থ্রি এর মধ্যে পড়বে না। এই যে রোডটা, সেই রোডটা আসতেছে হচ্ছে মিরপুর থেকে, মিরপুর এক থেকে, সেইটা কানেক্ট করবে হচ্ছে আশুলিয়া কানেক্ট করবে। তো মিরপুরের ওইখানে এটা হচ্ছে একটা বাইপাস রোড, মেইন রোড কিন্তু একটা আছে, ওই যে সাভার দিয়ে যেটা যায়, মিরপুর এক থেকে গাবতলী হয়ে হিমায়তপুর দিয়ে যে রোডটা যায়, সেই রোডটা দিয়েও সোজাসুজি আশুলিয়ায় যাওয়া যাবে। তো এই রোডটা তার একটা বাইপাস রোড, যাতে আর একটা কানেক্টিভিটি তৈরি হয়। এই রোডটা আসলে ক্লাস থ্রি না, এটা হচ্ছে একটা মেজর আর্টেরিয়াল রোডকে আরেকটা পয়েন্টে গিয়ে কানেক্ট করতেছে। তো যখনই একটা হাইওয়ে, ন্যাশনাল হাইওয়ে বা মেজর আর্টেরিয়াল রোডটাকে কানেক্ট করতেছে, তো সেই রোডের ক্লাসিফিকেশন হচ্ছে ক্লাস টু এর রোড। তো আমাদের এই যে সেটআপটা আমরা পড়তেছি, সেখানকার মেইন উদ্দেশ্য হচ্ছে ক্লাস ওয়ান টু থ্রি বের করা না, উদ্দেশ্যটা হচ্ছে তার ক্যাপাসিটি বের করা। কিছুক্ষণ আগে আমি একটা কথা বলছিলাম যে রাস্তাটা যখন বেস কন্ডিশনে থাকে, রাস্তার বেস কন্ডিশন বলতে আসলে কি বোঝায়? রাস্তার বেস কন্ডিশন মানে হচ্ছে এই যে আমরা টু লেন হাইওয়ের কথা বলতেছি, তার কিছু জিওমেট্রিক ক্যারেক্টারিস্টিক্স মানে হচ্ছে রাস্তাটা যখন বানানো হয়েছে, তার একদম ইনবিল্ট কিছু ফিচার। কি কি ফিচার? যেমন এটা যদি একটা টু লেন হাইওয়ে হয়, মাঝখানে যখন লেন ডিভাইডার থাকে, এখানে বলতেছে প্রত্যেকটা লেনের মিনিমাম উইডথ হইতে হবে হচ্ছে 12 ফিট, মিনিমাম হইতে হবে হচ্ছে 12 ফিট। আমি কিন্তু এটা বলতেছি বেস কন্ডিশন, তার মানে হচ্ছে আমাদের যতগুলো রোড আছে সবগুলাই যে 12 ফিট বা তার থেকে বেশি আছে, বিষয়টা এরকম না।
এটা হচ্ছে বেস কন্ডিশন, তার থেকে কম থাকতে পারে, কম থাকলে তখন ক্যাপাসিটি লস হয়, সেটা আমরা শিখবো। তবে বেস কন্ডিশনে যখন আমরা ক্যাপাসিটি লসের কথা চিন্তা করতেছি না, তখন তার মিনিমাম লেন উইডথ হচ্ছে 12 ফিট। রাস্তার পাশে একটা শোল্ডার থাকে। শোল্ডারটা কি, ওই যে আমরা রাস্তার সাইডে যে মাটি যতটুকু দেখি যে রাস্তার আছে, পরে এখান থেকে স্লোপ শুরু হয়েছে, জাস্ট রাস্তার যেখানে আমাদের অ্যাসফাল্ট কংক্রিটের লেয়ারটা শেষ হয়েছে সেখান থেকে মাটির একটু লেয়ার থাকে, তো সেটাকে বলা হয়েছে শোল্ডার। শোল্ডার ক্লিয়ার শোল্ডার ওয়াইডার অর ইকুয়াল টু 6 ফিট, তার মানে হচ্ছে শোল্ডারটা থাকতে হবে 6 ফিট, এক পাশে 6 ফিট এরকম না, এই পাশে 3 ফিট এই পাশে 3 ফিট, এইভাবে। নো পাসিং জোনস, নো পাসিং জোনটা মানে কি, আপনারা যখন রাস্তায় চলাফেরা করবেন কিছু কিছু জায়গায় মানে লেখা থাকে, দেখতে পারবেন, যখন বিশেষ করে একটা মোড় আসবে বা একটা অ্যাক্সিডেন্ট প্রবণ এলাকাতে এখানে সাইনবোর্ডে টাঙানো থাকে যে ওভারটেকিং রেস্ট্রিকশন, মানে হচ্ছে একটা সাইন দেওয়া থাকে যে একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেক করতে পারবে না, এরকম কেটে দেওয়া থাকে। এগুলাকে বলা হয়েছে ওভারটেকিং রেস্ট্রিকশন জোন। যখন একটা রাস্তা বেস কন্ডিশনে থাকবে তখন তার এরকম কোনো মানে ওভারটেকিং রেস্ট্রিকশন থাকবে না, সে স্লো গাড়ি পাইলেই সে ওভারটেক করে চলে যাবে। অল প্যাসেঞ্জার্স কার ইন দ্য ট্রাফিক স্ট্রিপ, এই যে এখান থেকে আমাদের লিমিটেশন শুরু হয়। প্রথম যে তিনটা, সেই তিনটা তো আমরা মানে মেনটেন করতে পারি। সাপোজ আপনি চাইলেই 12 ফিটের মানে 12 ফিট পার লেনের রাস্তা বানাইতে পারবে, শোল্ডার 6 ফিট দিতে পারবে। আপনি এমনভাবে ডিজাইন করলেন যে যেখানে রেস্ট্রিকশন দেওয়া লাগতেছে না, এটাও সম্ভব। এই যে এখান থেকে আমাদের আসলে লিমিটেশনটা শুরু হয়। বেস কন্ডিশনে আমরা রাস্তাটা আসলে কিভাবে নিয়ে যাইতে পারবো না কেন বা পারতেছি না কেন, সেটার লিমিটেশনটা শুরু হয় হচ্ছে এখান থেকে। বেস কন্ডিশনে বলতেছে কি, অল প্যাসেঞ্জার কারস ইন দ্য ট্রাফিক স্ট্রিম, তার মানে হচ্ছে ট্রাফিকের মধ্যে যতগুলো গাড়ি থাকবে সবগুলো হবে প্যাসেঞ্জার কার। এটা আমাদের দেশে সম্ভব না, আমাদের হচ্ছে মিক্সড মোড হেটেরোজেনাস ট্রাফিক, এখানে অনেক কিছু থাকবে, অনেক আনক্লাসিফাইড ভেহিকেলও থাকবে। যেমন আমাদের ওই যে এখন যেগুলো হচ্ছে ওই ব্যাটারি চালিত অটো রিক্সা আর কি, এগুলো তো কোনো ক্লাসিফাইড ভেহিকেল না, এগুলো তো মডিফাইড ভেহিকেল। এটা হচ্ছে রিক্সা ছিল, এটার সাথে হচ্ছে এটা ব্যাটারি লাগায় এটাকে ব্যাটারি চালিত অটো রিক্সা বানানো হয়েছে। তো যাই হোক, এরকম অনেক কিছু থাকবে সেগুলো আনক্লাসিফাইড ভেহিকল, সো এটা বাংলাদেশ কন্ডিশনে মেনটেন করা একদম সম্ভব না। লেভেল টেরেন মানে হচ্ছে আমরা যেই মানে গ্রাউন্ডে রাস্তাটা বানাইতেছি সেটা একদম ফ্ল্যাট কিনা, সমান কিনা, তো সেটা আসলে ফুললি মেনটেন করা সম্ভব না, কারণ আমাদের মানে কিছু কিছু থাকবেই, মানে প্রত্যেকটা দেশেই থাকে, পাহাড়ি অঞ্চল থাকবে, আন্ডুলেশন থাকবে, কিছু অনেক নিচু গ্রাউন্ড থাকবে, উঁচু গ্রাউন্ড থাকবে। এরপরে বলতেছে নো ইমপ্লিমেন্টস টু ট্রাফিক থ্রু ট্রাফিক, তার মানে হচ্ছে যেই গাড়িটা সোজা চলে যেতেছে একে কখনো আটকানো যাবে না, থামানো যাবে না, অর্থাৎ একে কোনো ট্রাফিক সিগন্যাল দেওয়া যাবে না, এখানে কোনো রাইট টার্নিং ভেহিকেলের কারণে তার গতি মানে আটকে যাইতেছে এরকম হইতে পারবে না। সো এটাও সম্ভব না, কারণ আমরা যখন অ্যাড গ্রেডে যে সমস্ত রাস্তাগুলা বানাই, যেমন মাটিতে যে রাস্তাগুলা বানাই, সেগুলোতে সিগন্যাল বা এরকম টার্নিং জোন আমাদের দিতেই হয়। যেমন এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেখানে, সেখানে আর এরকম আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, সেখানে আমরা চাইলে এরকম কোনো সিগন্যাল বা টার্নিং জোন না দিয়েই সোজা চালাইতে পারবো। কিন্তু গ্রেডে বা সরাসরি মাটিতে অ্যাড গ্রেডে যে সমস্ত রাস্তাগুলো বানানো হয় সেখানে আসলে এই কন্ডিশনটা ফুলফিল করা সম্ভব না। ফাইনালি যেটা বলতেছে সেটা হচ্ছে ডিরেকশনাল স্প্লিট হচ্ছে 50-50, তার মানে হচ্ছে এই পাশ দিয়ে যে পরিমাণ গাড়ি যাবে এই পাশ দিয়ে হচ্ছে একই পরিমাণ গাড়ি আসবে। এটা আসলে মানে থিওরিটিক্যাল একটা ইমপ্লিফিকেশন, এটা প্র্যাকটিক্যালি মিলে না, প্র্যাকটিক্যালি কখনোই মানে দুইটা লেনের গাড়ি একদম মানে ইকুয়াল হয় না। তো তারপরে এগুলো হচ্ছে বেস কন্ডিশন, যখন কোনো একটা রাস্তা এই সমস্ত কন্ডিশন ফুলফিল করবে তখন বলা হয় যে ওই রাস্তাটাতে মানে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে চলতে পারবে, সে একদম ফুলি ফ্রি ফ্লোতে চলতে পারবে, সেখানে আর তার কোনো রেস্ট্রিকশন ফলো করতে হবে না, সে লেভেল অফ সার্ভিস ভালো দিতে পারবে। এগুলো হচ্ছে রাস্তার বেস কন্ডিশন। তো বেস কন্ডিশনের সাথে আবার কিছু রিলেশনশিপ আছে, এগুলো আমাদের সরাসরি এখন লাগবে না, আমাদের যেগুলো লাগবে সেগুলো আমরা প্রবলেম সলভ করার সময় নিয়ে নিতে পারবো। এখানে দেখতেছে যে ডিরেকশনাল ফ্লো রেটের সাথে এভারেজ ট্রাভেল স্পিডটা কিভাবে ভ্যারি করে। আমরা এখানে দেখতেছি ডিরেকশনাল ফ্লো রেট যত বাড়তেছে তার মানে হচ্ছে এই ডিরেকশনাল ফ্লো রেট পিসি মানে হচ্ছে প্যাসেঞ্জার কার পার আওয়ার, যদি 1 ঘন্টায় 200 কার যায় তখন তার এভারেজ ট্রাভেল স্পিড দেখেন বেশি। যখন আস্তে আস্তে এই যে ফ্লো রেটটা বাড়তেছে অর্থাৎ এক লেনে যত বেশি গাড়ি যাইতেছে তত আস্তে আস্তে এভারেজ ট্রাভেল স্পিড বা এভারেজ যে স্পিডটা সেটা কমতেছে। এইখানে আমাদের ক্লাস 1 2 3 আমরা দেখলাম, এই যে এখানে হচ্ছে লেভেল অফ সার্ভিস, টোটাল হচ্ছে 6টা লেভেল অফ সার্ভিস আছে ABCDEF পর্যন্ত। তার মধ্যে এখানে হচ্ছে 5টাকে ডিফাইন করা হয়েছে, 5টাকে এখানে ডিফাইন করা হয়েছে। এবং লেভেল অফ সার্ভিস আসলে মানে এফ কেন করা হয় না, ওটা হচ্ছে একদম পোস্ট কন্ডিশন, মানে এইগুলার যখন এগুলার বাইরে চলে যাবে
তখন সেই কন্ডিশনটাকে বলা হয়েছে লেভেল অফ সার্ভিস এফ, একদম পোস্ট কন্ডিশন, সেটাকে বলা হয়েছে অ্যাবান্ডেন্ড রাস্তা। অ্যাবান্ডেন্ট রাস্তা মানে হচ্ছে ওই রাস্তাটাকে এখন ভেঙে ফেলো বা ওই রাস্তাটাকে নতুন করে করো, ওই রাস্তাটা আসলে আর কোনো ধরনের লেভেল অফ সার্ভিসই সে দিতে পারতেছে না। এই পর্যন্ত আসলে রাস্তা থাকে, বা এই পর্যন্ত যদিও এটা হচ্ছে খারাপ একটা লেভেল অফ সার্ভিস, তারপরে সে পর্যন্ত আসলে রাস্তাটা বলা হয় যে এটা রাস্তাটা ফাংশন করতেছে। তো যখন এফ এ চলে যায় তখন বলা হয় যে ওই রাস্তাটার পুরো ফাংশনালিটি নষ্ট হয়ে গেছে। এবং আসলে আনফরচুনেটলি বাংলাদেশের মধ্যে মানে বিশেষ করে ঢাকার মধ্যে অনেকগুলো রাস্তায় বা বেশিরভাগ রাস্তায় এফ ক্যাটাগরিতেই পড়ে যাবে যদি লেভেল অফ সার্ভিস বের করা হয়। মানে যে পরিমাণ ডিলে হয়, তো সবগুলাতে মানে মোটামুটি মানে যে সমস্ত রাস্তা আর কি মেজর অ্যাড গ্রেড চলাচল করে বেশিরভাগই এফ ক্যাটাগরিতেই পড়ে যাবে। এইখানে আমাদের এইখানে যে টেবিলটা আমরা দেখতেছি, সেখানে আমরা যেটা দেখতেছি যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এই তিনটা রাস্তার যদি আমরা লেভেল অফ সার্ভিস বের করতে চাই তাহলে ক্লাস 1 রাস্তার জন্য আমার কি কি ভ্যালু লাগবে? একটা লাগবে হচ্ছে এটিএস মানে অ্যাভারেজ ট্রাভেল স্পিড, আর একটা হচ্ছে পিটিএসএফ মানে পার্সেন্ট ট্রাভেল স্পেন্ড ফলোইং। এই দুটো ভ্যালু যদি আমি জানি তাহলে ক্লাস 1 হাইওয়ের ক্ষেত্রে আমরা লেভেল অফ সার্ভিস বের করতে পারবো। ক্লাস 2 হাইওয়ের জন্য যদি আমরা লেভেল অফ সার্ভিস বের করতে চাই তাহলে আমাদের শুধু একটা ভ্যালু লাগবে, সেটা হচ্ছে পিটিএসএ পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং। ক্লাস 3 হাইওয়ের জন্য যদি আমরা লেভেল অফ সার্ভিস বের করতে চাই তাহলে আমাদের আর যে ভ্যালুটা লাগবে সেটা হচ্ছে পিএফএফএস। পিএফএফএস মানে কি? এটা হচ্ছে যেখানে আছে পিএফএফএস হচ্ছে এটা পার্সেন্ট অফ ফ্রি ফ্লো স্পিড, মানে কত পার্সেন্ট টাইম সে আসলে ফ্রি ফ্লো কন্ডিশনে ছিল। এই ভ্যালুগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন যে ক্লাসিফিকেশনের রোড দেখলাম যে ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 সেগুলোর লেভেল অফ সার্ভিসটা আমরা বের করতে পারি। এই ভ্যালুগুলো আমরা ম্যাথ প্রবলেম সলভ করে বের করে নেই, বের করার পরে দেখি যে যে রেঞ্জের মধ্যে পড়তেছে সেই রেঞ্জের করসপন্ডিং লেভেল অফ সার্ভিসটা আমরা ডিফাইন করি। সো এখানে এই যে আমরা লেভেল অফ সার্ভিসটা বের করব, তো সেটার একটা মেথোডোলজি বলা আছে, তার মানে হচ্ছে কোনটার পরে স্টেপ বলা আছে যে কোনটার পরে কোনটা করতে হবে। প্রথমে বলা আছে হচ্ছে ইনপুট ডাটা। ইনপুট ডাটা মানে হচ্ছে এখান থেকে একটু ভালো করে দেখেন যে কিভাবে আসলে লেভেল অফ সার্ভিসটা বের করে। ইনপুট ডাটাতে একটা রাস্তার জিওমেট্রিক কি কি ফিচার দেওয়া আছে, জিওমেট্রিক ক্যাপাসিটি বা ক্যারেক্টারিস্টিক্স তার কেমন, অর্থাৎ রাস্তাটা লেন উইডথ কত, শোল্ডার উইডথ কত, তার ফ্রি ফ্লো স্পিড কত, বেস ফ্রি ফ্লো স্পিড কত, এই সমস্ত ভ্যালুগুলো আগে ডিফাইন করা থাকে, সেগুলো হচ্ছে তার ইনপুট ডাটা। এই ইনপুট ডাটা থেকে আমাদের সেকেন্ড স্পিডে ফ্রি ফ্লো স্পিড বের করতে হয়। ফ্রি ফ্লো স্পিড থেকে আমাদের থার্ড স্টেপে বের করতে হয় হচ্ছে কিছু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে। এভারেজ ট্রাভেল স্পিড বের করার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে, আমরা একটা এক্সাম্পল দিয়েই জিনিসগুলো দেখাবো। এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করার পরে সেখান থেকে আমাদের এভারেজ ট্রাভেল স্পিড বের করতে হয়। এভারেজ ট্রাভেল স্পিড বের করার পরে আমাদের পরের ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে পিটিএসএফ বের করা। তো পিটিএসএফ বের করার জন্য আবার তারও কিছু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আছে, এই 5 নাম্বার স্টেপে সেই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরগুলো বের করা হয়। তারপরে পিটিএসএফ বের করা হয়। পিটিএসএফ বের করার পরে পিএফএফএস বা পার্সেন্ট ফ্রি ফ্লো স্পিড বের করা হয়। এবং ফাইনালি এই 7টা স্টেপ করার পরে এই 7টা স্টেপের যে ভ্যালুগুলা সেটা আমরা এই টেবিলের সাথে কম্পেয়ার করি, সিএটিএস বা পিটিএসএফ বা পিএফএফএস এই ভ্যালুগুলো এই টেবিলের সাথে কম্পেয়ার করে সেখান থেকে আমরা লেভেল অফ সার্ভিসটা ডিটারমাইন করি যে এই রাস্তাটার আসলে লেভেল অফ সার্ভিস এবং ক্যাপাসিটি কত। এরকম। আমাদের হ্যাঁ বলেন। মতিউল্লাহ মারুফ স্যার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে তো স্যার। হ্যাঁ বলেন, মানে আপনি ক্লাস করতে পারবেন না তাই? জি, সমস্যা নেই, আপনি ক্লাস না করতে হলে ক্লাস লিভ দেন, আমাকে জানানো লাগবে না। অ্যাটেন্ডেন্স আমি মুখে নেই না, অ্যাটেন্ডেন্স হচ্ছে আমার অটোমেটিক অ্যাটেন্ডেন্স জেনারেটর আছে, মিটিং শেষ করার সাথে সাথেই আমার পুরো একটা এক্সেল জেনারেট হয়ে যাবে যেখানে কোন আইডি, কি নাম, ইমেল কত, কখন ক্লাসে জয়েন করছে, লিভ নিছে, সবকিছু আমার কাছে রিপোর্ট আকারে চলে আসবে। অ্যাটেন্ডেন্স কারো চ্যাট বক্সেও লিখতে হবে না বা মুখে নেওয়া লাগবে না। আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটাতে আসি। এটা একটু ভালো করে খেয়াল করেন যারা ক্লাস করতেছেন, এটা জাস্ট মানে অনলাইন ক্লাস যেহেতু ক্লাস অন করে দিয়ে ঘুমানোর মতো না, কারণ এই জিনিসগুলো আপনি আর বাকি কোথাও শিখতে পারবেন না। থিওরিটিক্যাল কোর্স বলেন বা বেশিরভাগ ক্ষেত্রে এই জিনিসগুলা স্কিপ করা হয়, বা অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটির যে ম্যানুয়াল আমি দেখছি সেখানেও এটা নাই। সো একটু চেষ্টা করেন যতটুকু শিখতে পারেন। So, এইখানে যে স্টেপগুলো দেখতেছি সেই স্টেপগুলোর জন্য যে সমস্ত আমাদের ফর্মুলা প্রয়োজন বা যে টেবিলগুলো প্রয়োজন সেই সমস্ত টেবিলগুলো এখানে দেওয়া আছে। আমরা একবারে সরাসরি টেবিলগুলো না দেখে বা ফর্মুলাগুলো না দেখে আমরা একটা এক্সাম্পল সলিউশন থেকে দেখব। একটা এক্সাম্পল সলিউশন করে আমরা দেখব যে আসলে কোন ভ্যালুটা কোথা থেকে নিতে হয়। সেরকম একটা এক্সাম্পল এখানে সলিউশন করা আছে।
এই যে এক্সাম্পল 1 যেটা, এটা সলিউশন করা আছে, এটা আমি ক্লাসে করাই দিব, এটার উপরে আপনাদের একটা ল্যাব রিপোর্ট দিব, একটা প্রবলেম দিব, এটা সলিউশন করতে হবে। তো সবাই একটু ভালো করে খেয়াল করবেন। কি কি বলা আছে দেখেন, প্রথমে কি কি ইনপুট ডাটা দেওয়া আছে। প্রথমে বলা আছে সেগমেন্ট অফ ক্লাস 1। ক্লাস 1 তার মানে কি, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে, এটা মেজর আর্টারিয়াল রোড। 2 লেন হাইওয়ে, ক্লাস 1 2 লেন হাইওয়ে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হচ্ছে 2 লেনের রাস্তা, এরকম মাঝখানে লেন ডিভাইডার আছে, এই পাশে একটা ট্রাফিক চলাচল করে, এই পাশে আর একটা ট্রাফিক অপোজিট ডিরেকশনে ট্রাফিক চলাচল করে। ডিমান্ড ভলিউম বলা আছে হচ্ছে 1600 প্যাসেঞ্জার কার পার আওয়ার। তার মানে হচ্ছে রাস্তাটা যখন করা হয় তখন যে সার্ভেগুলো করা হয়েছে, সার্ভেগুলো করে দেখা হয়েছে এই রাস্তা দিয়ে আসলে সর্বোচ্চ মানে যে ডিমান্ড, ট্রাফিক ডিমান্ড, সেটা হচ্ছে প্রতি ঘন্টায় 1600 প্যাসেঞ্জার কার যাবে। ডিরেকশনাল স্প্লিট হচ্ছে 50-50, এটা ধরে নেওয়া হয়েছে যে এই পাশ দিয়ে যদি 1600 যায়, এই পাশেও 1600 গাড়ি যাবে, দুই পাশেই 1600 করে গাড়ি যাবে। পিএইচএফ মানে হচ্ছে পিক আওয়ার ফ্যাক্টর। পিক আওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে যখন মানে এই ট্রাফিক ডাটা নেওয়া হয়, প্রত্যেকটা ঘন্টায় তো আর সেম গাড়ি যায় না। যখন পিক পিরিয়ড, যেমন অফিস শুরুর টাইম বা অফিস শেষের টাইম, তখন গাড়ির চাপ অনেক বেশি থাকে। আবার যখন অফ পিক পিরিয়ড, যেমন রাত 8টা 9টা বা 10টার পরে তখন রাস্তাগুলো অনেকগুলো ফাঁকা হয়ে যায়। তো পিক আওয়ার মানে যখন অনেক বেশি গাড়ি যাইতেছে তার উপরে ডিপেন্ড করে আবার একটা পিক আওয়ার ফ্যাক্টর বের করতে হয়। এই পিক আওয়ার ফ্যাক্টরের আলাদা কিছু এক্সপেরিমেন্ট আছে, সেখান থেকে পিক আওয়ার ফ্যাক্টর বের করা যায়। তো সেখানে যেহেতু আমাদের এই যে স্কোপটাই, সেই স্কোপের মধ্যে পিক আওয়ার ফ্যাক্টর নিয়ে কোনো কিছু বলা নাই, তাই এখানে ডাইরেক্ট একটা ভ্যালু দেওয়া আছে যে পিক আওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.95। এরপরে বলা আছে 50% নো পাসিং জোনস। তার মানে হচ্ছে এই যে টোটাল রাস্তাটা আছে, সেই টোটাল রাস্তাটা যদি 10 কিলোমিটার হয়, তাহলে 5 কিলোমিটার আছে যেখানে কোনো রেস্ট্রিকশন মানে ওভারটেকিং রেস্ট্রিকশন দেওয়া নাই, আর বাকি 5 কিলোমিটারের মধ্যে ওভারটেকিং রেস্ট্রিকশন আছে। এরপরে আছে রোলিং ট্রেন। রোলিং ট্রেন মানে হচ্ছে এটা হচ্ছে একদম পুরো ফ্ল্যাট, মানে অ্যাড গ্রেড ইসে নাই, অ্যাড গ্রেড সে টিরেন বা লেভেলে নাই। রোলিং ট্রেন মানে হচ্ছে এরকম এরকম আছে, এরকম রোলিং ট্রেনের মধ্যে আছে। এই যে টোটাল ট্রাফিক এখানে মুভ করতেছে, সেই টোটাল ট্রাফিকের মধ্যে 14% আছে হচ্ছে ট্রাক, আর 4% হচ্ছে আরভি। আরভি গুলাকে বলা হচ্ছে রিক্রিয়েশনাল ভেহিকেল। 4% আছে হচ্ছে রিক্রিয়েশনাল ভেহিকেল, আর 14% আছে হচ্ছে ট্রাক। এখানে যে 2 লেন হাইওয়ে, সেই 2 লেন হাইওয়ের বলা আছে প্রত্যেকটা লেনের উইডথ হচ্ছে 11 ফিট। আর দেখেন এখানে কিন্তু এই ওই যে রোডটা আমরা বলতেছি, সেই রোডটা কিন্তু একদম বেস কন্ডিশনে নাই। বেস কন্ডিশনে বলছিল মিনিমাম 12 ফিট বা তার থেকে বেশি। তো এখানে আমাদের যে লেনটা আছে, সেই লেনের উইডথ হচ্ছে 11 ফিট। তার মানে কি, যেহেতু বেস কন্ডিশনে নাই, তার এর ক্যাপাসিটি কিছুটা লস হবে। 1700 জায়গায় এখানে কিন্তু ডিমান্ড ক্যাপাসিটি 1700 নাই, 1600 আছে। 4 ফিট ইউজেবল শোল্ডার, মানে এই রাস্তার পাশে যে শোল্ডারটা আছে, সেই শোল্ডার আছে হচ্ছে 4 ফিট। বেস কন্ডিশনে দেখছিলাম 6 ফিট থাকার কথা, এখানে 6 ফিট নাই, 4 ফিট আছে। এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট। 20 অ্যাক্সেস পয়েন্টস পার মাইল। কথাটার মানে হচ্ছে এই যে যে রোডটা আছে, এই রোডটার প্রতি মাইলের মধ্যে 20টা অ্যাক্সেস পয়েন্ট আছে। অ্যাক্সেস পয়েন্ট কি? অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে এদিক থেকে কোনো একটা রাস্তা আসতেছে, রাস্তা আসলে কি হবে, একটা গাড়ি এখান থেকে এসে এই মেইন রোডে অ্যাক্সেস করবে। তো প্রতি কিলোমিটারের মধ্যে কতটা এরকম অ্যাক্সেস পয়েন্ট আছে যেখানে গাড়ি মেন রোডে উঠতে পারবে, সেটা বলা আছে প্রতি মাইলে আছে হচ্ছে 20টা অ্যাক্সেস পয়েন্ট। এই রাস্তাটার বিএফএফএস তার মানে হচ্ছে বেজ ফ্রি ফ্লো স্পিড। একদম বেজ কন্ডিশনে থাকলে তার ফ্রি ফ্লো স্পিড হইতে হচ্ছে 60 মাইল পার আওয়ার। প্রতি ঘন্টায় সে 60 মাইল বেগে চলতে পারত। এখানে বলা আছে 10 মাইল সেগমেন্ট লেন্থ, তার মানে যে রাস্তাটা, সেই রাস্তাটার হচ্ছে 10 মাইল নেওয়া হয়েছে। পুরো রাস্তাটা যদি 300 কিলোমিটার হয়, পুরো 300 কিলোমিটার তা নেওয়া হয় নাই, কারণ সেখানে ভ্যারিয়েবিলিটি অনেক বেশি হয়। তো রাস্তাটা 10 মাইলের একটা সেগমেন্ট নেওয়া হয়েছে, বা 16 কিলোমিটারের একটা সেগমেন্ট নেওয়া হয়েছে, নিয়ে সেইখানে আমরা এই ক্যাপাসিটি এবং লেভেল অফ সার্ভিসটা ডিটারমাইন করতেছি। ফাইন্ড দ্য এক্সপেক্টেড লেভেল অফ সার্ভিস অ্যান্ড ক্যাপাসিটি, তার মানে হচ্ছে এখন যে আমাদের কন্ডিশনগুলো দেওয়া আছে, যে রাস্তাটা দেওয়া আছে, সেই রাস্তাটার আমাদের লেভেল অফ সার্ভিস চিন্তা করতে হবে। তো আমরা ধরেন জাস্ট আমাদের সহজে চিন্তা করার জন্য উত্তরা ইউনিভার্সিটির সামনের রাস্তাটা চিন্তা করি। ধরে নেই এখানে যে প্রত্যেকটা লেন উইডথ হচ্ছে 11 ফিট। এই যে যতগুলা গাড়ি চলাচল করে সেখানে 14% আছে ট্রাক, 4% আছে রিক্রিয়েশনাল ভেহিকেল। এখানে দুই পাশে 2 ফিট 2 ফিট করে শোল্ডার আছে, অ্যাক্সেস পয়েন্ট আছে প্রতি মাইলে 20টা, এবং তার ফ্রি ফ্লো স্পিড, বেস ফ্রি ফ্লো স্পিড হচ্ছে 60 মাইল পার আওয়ার। এখান থেকে এখন আমরা সলিউশন করব। স্টেপ 1 কি ছিল? স্টেপ 1 ছিল হচ্ছে ইনপুট ডাটা। ইনপুট ডাটা হচ্ছে এগুলাই, ইনপুট ডাটা, আলাদা কোনো কিছু বের করার নাই। এই যে ইনপুট ডাটাগুলো আছে সেগুলোই হচ্ছে ইনপুট ডাটা।
সেকেন্ড যে টাইপটা, সেকেন্ড যে স্টেপ, সেখানে আমাদের হচ্ছে ফ্রি ফ্লো স্পিড বের করতে হবে। এইটা হচ্ছে ফ্রি ফ্লো স্পিডের ফর্মুলা। ফ্রি ফ্লো স্পিড ইকুয়াল টু বেজ ফ্রি ফ্লো স্পিড মাইনাস এফএলএস। এফএলএস মানে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর লেন উইথ, লেন অ্যান্ড শোল্ডার উইথ। আর এফ এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফর অ্যাক্সেস পয়েন্ট ডেন্সিটি। তার মানে হচ্ছে এই শোল্ডার, লেন আর শোল্ডার উইথ এবং অ্যাক্সেস পয়েন্টের উপরে ডিপেন্ড করে দুটো অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আসবে। তো প্রথমত যদি আমরা ভ্যালু বসাই, বেস ফ্রি ফ্লো স্পিড প্রশ্নেই দেওয়া আছে 60 মাইল পার আওয়ার, তাই 60। এফএলএস মানে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর লেন্থ অ্যান্ড শোল্ডার উইথ, সেটা আমাদের এই যে এখানে যে টেবিল, সেই টেবিলেই দেওয়া আছে, টেবিল 15.7, সেটাই হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর লেন অ্যান্ড শোল্ডার উইথ। আমাদের যে প্রশ্নটা, আমাদের যে ভ্যালুটা, এখানে লেন উইথের উপরে এবং শোল্ডার উইথের উপরে ডিপেন্ড করে কিছু অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর আসে। প্রথমত আমাদের লেন উইথ দেওয়া আছে হচ্ছে 11 ফিট। তার মানে কি, এই একে একে যদি দেখি, এটা হচ্ছে 9 ফিটের থেকে বেশি, 10 ফিটের থেকে কম, মানে 9 থেকে 10 এর মধ্যে হলে আমরা এই কন্ডিশনটা নিতাম, 10 থেকে 11 এর মধ্যে হলে এটা নিতাম, 11 থেকে 12 এর মধ্যে হলে আমরা এই কন্ডিশনটা নিতেছি। এবং এটা হচ্ছে লেন উইথ, সাথে শোল্ডার উইথ কি বলা আছে, শোল্ডার উইথ হচ্ছে 4 ফিট। 4 ফিট মানে কত, 0 থেকে 2 ফিটের ভিতরে হলে এখান থেকে নিতাম, 2 থেকে 4 এর ভিতরে হলে এখান থেকে নিতাম, 4 থেকে 6 এর ভিতরে হলে আমরা এখান থেকে নিতাম। তাহলে আমাদের লেন উইথ হচ্ছে 11 ফিট, শোল্ডার উইথ হচ্ছে 4 ফিট। তাহলে আমাদের জন্য ডিজায়ার্ড ভ্যালু কত, ডিজায়ার্ড ভ্যালু হচ্ছে এই যে 1.7। তার মানে হচ্ছে এফ এল এস এর ভ্যালু হচ্ছে 1.7। এফ এ যেটা, সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ফর এক্সেস পয়েন্ট। অ্যাক্সেস পয়েন্টের জন্য আমরা কি দেখতেছি, এই যে প্রতি মাইলে কতগুলো অ্যাক্সেস পয়েন্ট আছে সেটার উপরে ডিপেন্ড করে এটা ফ্যাক্টর আসে। সে ফ্যাক্টরটা কত, আমাদের প্রশ্নে বলা আছে প্রতি মাইলে অ্যাক্সেস পয়েন্ট হচ্ছে 20টা। তাই আমরা কি করছি, এখানে যে টেবিলটা আছে সেই টেবিলে যেখানে দেখতেছি যে 20টা অ্যাক্সেস পয়েন্ট আছে, সেখান থেকে আমরা সরাসরি একটা ভ্যালু নিয়ে নিতেছি। 20টা অ্যাক্সেস পয়েন্ট থাকলে তার রিডাকশন হচ্ছে 5 মাইল পার আওয়ার। এই ভ্যালুটা আমরা বসাই দিলাম, এফ এ হচ্ছে 5, ক্যালকুলেশন করলে ফ্রি ফ্লো স্পিড আসে হচ্ছে 53.3 মাইল পার আওয়ার। এখন অনেকের প্রশ্ন আসতে পারে, স্যার অ্যাক্সেস পয়েন্ট যদি আমাকে 15টা দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে এই যে 2.5 এবং 5 এদের মধ্যে ইন্টারপোলেশন করে নিতে হবে। এদের মধ্যে ইন্টারপোলেট করে 15 জন্য ভ্যালুটা কত আসে সেটা বের করে নিতে হবে। এ পর্যন্ত কি বোঝা গেছে? এ পর্যন্ত বুঝতে কারোর অসুবিধা আছে স্টেপ 2 পর্যন্ত? না স্যার, বুঝেছি। আচ্ছা, 3 নাম্বার স্টেপ, মেনলি এখান থেকেই একটু কমপ্লেক্সিটি শুরু হয়। 3 নাম্বার স্টেপটা হচ্ছে ডিমান্ড অ্যাডজাস্টমেন্ট ফর এভারেজ ট্রাভেল স্পিড। তো ডিমান্ড অ্যাডজাস্টমেন্ট ফর এভারেজ ট্রাভেল স্পিডের ফর্মুলাটা যদি আমাকে দেখাই, ফর্মুলাটা আছে হচ্ছে এইটা। এভারেজ ট্রাভেল স্পিড, ডিমান্ড অ্যাডজাস্টমেন্ট ফর এভারেজ ট্রাভেল স্পিডের ফর্মুলাটা আছে হচ্ছে এইখানে। হ্যাঁ, এটা হচ্ছে মেইন ফর্মুলাটা। ফর্মুলাটা কি বলতেছে, ফর্মুলাটা হচ্ছে VI ডিভাইডেড বাই PHF ইন্টু FG/ATS ইন্টু FHB/ATS। ভ্যালু বের করা সহজ, ভ্যালু মানে ফর্মুলা দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে আরো বড় বড় ফর্মুলাও আছে, কিন্তু প্রত্যেকটারই ভ্যালু বের করা সহজ, টেবিল থেকে ভ্যালু নিতে হয়, ক্যালকুলেশন কম। এই VI মানে হচ্ছে যে দুইটা ডিরেকশন আমরা দেখতে পাচ্ছি, দুইটা ডিরেকশনের জন্য আলাদা আলাদা বের করে নিতে হবে। তাহলে দেখেন এখানে এই ফর্মুলাটার নিচেই দুইটা ফর্মুলা লেখাটা আছে, একটা হচ্ছে VD দিয়ে আর একটা হচ্ছে VO দিয়ে। এই VD মানে হচ্ছে আমরা যে টু লেন রোডের কথা চিন্তা করতেছি, সাপোজ এইটা হচ্ছে ফার্স্ট ডিরেকশন, তার মানে এই পাশে যে ফর্মুলাটা সেটা হচ্ছে VD, এইটার অপোজিট দিকে যে গাড়িগুলো বা ট্রাফিকটা চলতেছে সেটার জন্য VO বা অপোজিট ডিরেকশনটা বোঝাইতেছে। তাহলে আমরা যদি ফার্স্ট ডিরেকশনে বের করতে চাই, ফার্স্ট ডিরেকশনের ফর্মুলা হচ্ছে এইটা। মানে আপনি চিন্তা করলে মানে চাইলে প্রথমে এটাকেও ভিডি বানাইতে পারেন, এটাকেও ভিও বানাইতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এই যে প্রবলেমটা দেওয়া আছে, এই প্রবলেমটার জন্য আমাদের বলা আছে ডিরেকশনাল স্পিড হচ্ছে 50-50। তার মানে হচ্ছে আপনি এই পাশ দিয়ে যতগুলা গাড়ি চলাচল করবে, অপোজিট ডিরেকশনে সেম গাড়ি চলাচল করবে। তার মানে কি, আপনি যে এটাকে ভিডি ধরেন বা এটাকে ভিও ধরেন, কোনো অসুবিধা নেই। যদি বলা হতো যে 60-40, সাপোজ বলা হলো 60-40, তাহলে কোন পাশে 60, যদি এই পাশে 60 হইতো, তাহলে এটা যদি আমরা ভিডি চিন্তা করতাম, তাহলে অপর পাশে ভিও তখন হয়ে যেত 40%। এটা আমরা বের করা দেখবো, যে এখানে ভিডি ভিও বের করে নিছে। এখানে যেহেতু দুই পাশে 50% করে গাড়ি আছে, তার মানে হচ্ছে এক পাশে কতগুলো করে গাড়ি চলতেছে, এই ডিরেকশনে কতগুলো করে গাড়ি চলতেছে সেটা এখানে বলা আছে যে 50। যেহেতু টোটাল গাড়ির সংখ্যা প্রশ্নে বলা আছে হচ্ছে 1600, এই যে দেখেন বলা আছে 1600, বোথ ডিরেকশন, দুই ডিরেকশন মিলে 1600 গাড়ি চলতেছে। এক ডিরেকশনে কত, যেহেতু 50%, তার মানে 1600 এর 50% হচ্ছে 800, তাহলে এই ডিরেকশনেও 800, অপোজিট ডিরেকশনেও 800। তাহলে প্রথমে যদি আমরা এই ভিডি ডিরেকশনের জন্য এই ডিমান্ড অ্যাডজাস্টমেন্ট বের করতে চাই, তার মানে এই ভ্যালুগুলো আমাদের প্রথমে বের করতে হবে।
প্রথমে যদি বের করতে চাই ভিডি তো আমরা পাইলাম 800, পিএইচ এর প্রশ্নে দেওয়া আছে 0.95, পি পাওয়ার ফ্যাক্টর বলা আছে 0.95। এখন আমাদের দুইটা ফ্যাক্টর বের করতে হবে, সেটা হচ্ছে এইচজিএটিএস আর এইচএসবিএটিএস। এইচজিএটিএসটা হচ্ছে গ্রেড অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। গ্রেড অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর মানে কি, ওই যে আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম এটা কি লেভেল ট্রেন নাকি রোলিং ট্রেন। লেভেল ট্রেন হলে কি হতো, একদম সোজা এরকম সমান রাস্তা হইতো। রোলিং ট্রেন কি হবে, এরকম হবে। তাহলে এই যে গ্রেড চেঞ্জ হইতেছে, গ্রেড চেঞ্জ হলে কি হয়, স্পিড কমে যায়। আপনি চিন্তা করেন, আপনি ড্রাইভ করতেছেন, একটা রাস্তা যদি সমান হয় আপনি একদম সুন্দরভাবে চালাইতে পারবেন। যদি এরকম রোলিং হয় তাহলে কি করতে হবে, আপনাকে কিছুদিন পর পর স্পিড কমাইতে হবে, স্পিড লস হবে। যখন এই গ্রেডের জন্য যখন আমরা মানে অ্যাডজাস্টমেন্ট করতেছি সেটাকে বলতে হচ্ছে এফজি। আমাদের প্রশ্নে আমাদের বলা আছে রোলিং ট্রেন, এখানে কি কি ভ্যালুটা আসলে লাগে। প্রথমে লাগে হচ্ছে ওয়ান ডিরেকশন ফ্লো রেট। ওয়ান ডিরেকশন ফ্লো রেট কত, আমরা এই যে দেখে আসলাম এক ডিরেকশনের ফ্লো রেট হচ্ছে 800। তাহলে এখান থেকে প্রথমে আমরা 800 সিলেক্ট করব, এই যে 800। এর সাথে এখন আমাদের কি লাগবে, এখানে আমাদের কি ধরনের টিরেন আছে, এটা কি লেভেল টিরেন নাকি রোলিং টিরেন। যেহেতু রোলিং ট্রেন তাহলে 800 থেকে সোজা আমরা একটা দাগ টেনে দিব। দাগ টেনে দিলে যে ভ্যালুটা পাই সেটাই হচ্ছে আমাদের এই গ্রেড অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। এখন আপনার যদি প্রশ্ন সলভ করার সময় আপনার ভ্যালুটা আসে যে আপনার আসলে হচ্ছে 750, আপনার ওয়ান ডিরেকশনের ভ্যালু আসলে 750, তাহলে কি করবেন, তাহলে হচ্ছে এই যে 0.98 0.99 এদের মধ্যে ইন্টারপোলেশন করে নিতে হয়। আপনারা নিউমেরিক্যাল অ্যানালাইসিস মনে হয় শিখে আসছেন, সো ইন্টারপোলেশন পারার কথা। নিউমেরিক্যাল অ্যানালাইসিস শিখে আসছেন? হ্যাঁ, নিউমেরিক্যাল হ্যাঁ স্যার, অ্যানালাইসিস। ইন্টারপোলেশন মেথড পারি। হ্যাঁ, সো এখান থেকে ইন্টারপোলেশন করে বের করে নিতে হয়। তাহলে এখান থেকে আমরা গ্রেড অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর দেখলাম, এটিএস পাইলাম হচ্ছে 0.99, সেটা এখানে লিখে নিছি। আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে এফএইচবি এটিএস। এইচবি মানে হচ্ছে হেভি ভেহিকল অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর। হেভি ভেহিকল কোনগুলা, ওই যে ট্রাক বা সেমি ট্রেইলর বা যেগুলো বড় বড় রিক্রিয়েশনাল ভেহিকল, সেগুলো হচ্ছে হেভি ভেহিকল। তো সেটার জন্য আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর বের করতে হবে। তো হেভি ভেহিকলের অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরের আবার নিজেরই আলাদা একটা ফর্মুলা আছে, এটা সরাসরি আমরা টেবিল থেকে বের করতে পারবো না। এই এফএইচবি এটিএস বা হেভি ভেহিকল অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, এটা বের করার জন্য আমাদের আবার এই ফর্মুলাটা ইউজ করতে হবে। এই ফর্মুলা থেকে আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা সেটা বের করে নিতে পারবো। ফর্মুলাতে ভ্যালু বসানো খুব কঠিন কোনো কিছু না, সহজ। প্রথমে 1 ডিভাইডেড বাই 1 প্লাস পিটি। পিটি মানে হচ্ছে পার্সেন্টেজ অফ ট্রাক, আমাদের টোটাল ট্রাফিকে কত পার্সেন্ট ট্রাক ছিল। আমাদের প্রশ্নে দেখেন বলা আছে ট্রাক ছিল হচ্ছে 14%। 14% ট্রাক, তার মানে হচ্ছে পিটি এর ভ্যালু হচ্ছে 14%। পার্সেন্টটাকে আমরা দশমিকে কনভার্ট করলে হয়ে যায় 100 দ্বারা ভাগ করলে 0.14, তাই এখানে 0.14 বসাইছি। তার সাথে পিআর, পিআর মানে হচ্ছে পার্সেন্টেজ অফ রিক্রিয়েশনাল ভেহিকেল। সো পার্সেন্টেজ অফ রিক্রিয়েশনাল ভেহিকেল আমাদের প্রশ্নে বলা ছিল 4%। 4% মানে হচ্ছে এই যে 0.04। এখন আর দুইটা টার্ম আমাদের আসতেছে, একটা হচ্ছে ইটি আর একটা হচ্ছে ইআর। ইটি যেটা, সেটা হচ্ছে প্যাসেঞ্জার কার ইকুইভ্যালেন্ট ফর ট্রাক। তার মানে হচ্ছে ট্রাকের, আমরা প্রথমে দেখে আসলাম সেই পুরো হাইওয়ে ক্যাপাসিটি ম্যানুয়ালটা আসলে কাজ করে কিসের উপরে। এখানে ধরেই নেই যে মেজর ট্রাফিকটা বা মেইন ট্রাফিকটা যত ট্রাফিক আছে সবগুলো হচ্ছে প্যাসেঞ্জার কার। ট্রাককে আমাদের কি করতে হবে, ওই প্যাসেঞ্জার কারের ইকুইভ্যালেন্টে নিয়ে যাইতে হবে। ইকুইভ্যালেন্টে আমরা কিভাবে নিয়ে যাব, এই যে এখানে টেবিল দেওয়া আছে, বোথ প্যাসেঞ্জার কার এবং ট্রাক এবং রিক্রিয়েশনাল ভেহিকেল দুইটার জন্যই কনভার্সনের একটা টেবিল দেওয়া আছে। তো প্রথমে আমাদের ডিরেকশনাল ডিমান্ডে চাইতে হবে। যখন আমরা ইটি বা ট্রাকের জন্য বের করব, প্রথমে ডিরেকশনাল ডিমান্ড বা এক পাশে ফ্লো রেট কত, এক পাশে ফ্লো রেট হচ্ছে 800। 800 থেকে আমাদের এখানে যে ট্রেনটা আছে সেটা কি লেভেল ট্রেন নাকি রোলিং ট্রেন। যেহেতু আমাদের প্রশ্নে বলা আছে এরকম রোলিং ট্রেন, মানে 800 থেকে সহজ আমরা দাগ টেনে দিব। দাগ টেনে দিলে এই যে ট্রাকের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত সেটা পাইলাম, সেটা হচ্ছে 1.4। নিচে দাগ দিয়ে আবার ইআর লেখা আছে। ইআর মানে হচ্ছে এই রিক্রিয়েশনাল ভেহিকেলের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত। এই রিক্রিয়েশনাল ভেহিকেলের জন্য অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা কোনো ফ্লোর উপরে ডিপেন্ড করে না। রিক্রিয়েশনাল ভেহিকেল কোনো ট্রাফিকে থাকলেই তার অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টরটা হচ্ছে, যদি রোলিং ট্রেন হয় তাহলে 1.1, আর যদি একদম লেভেল ট্রেন হয় তাহলে 1। যেহেতু রোলিং ট্রেন তাহলে ইআর এর ভ্যালুটা হচ্ছে 1.1। এই দুইটা ভ্যালু যদি আমরা এখানে সরাসরি বসাই দিই, ইটি হচ্ছে 1.4, ইআরটা হচ্ছে 1.1, এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসে 0.943। তাহলে দেখেন আমার যা ভ্যালু প্রয়োজন ছিল এই ফর্মুলাতে বসানোর জন্য, আমার যা ভ্যালু প্রয়োজন ছিল সবগুলো আমরা বের করে ফেলছি। অর্থাৎ প্রথমে যদি আমি এটার কথা চিন্তা করি, সব ভ্যালু আমরা বের করে ফেলছি। ভিডি এর ভ্যালুটা হচ্ছে এই যে 800, পিএইচ এর প্রশ্নে বলা আছে সেটা হচ্ছে 0.95,
FGATS এই যে আমরা এই টেবিল থেকে বের করে নিছি সেটা হচ্ছে 0.99, আর FHBATS সেটা হচ্ছে 0.943। তাহলে এখানে যদি সব ভ্যালু বসাই দেই তাহলে আমরা এই প্রথম ফার্স্ট ডিরেকশন যেটা, এই ডিরেকশনের জন্য এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর কত সেটা বের করে নিতে পারবো। তো সেটা এখানে বের করা হয়েছে, এই যে ভিডি বের করা হয়েছে কত, এই 800 ডিভাইডেড বাই 0.95 ইন্টু 0.99 ইন্টু 0.943, ভ্যালু আসছে 902 প্যাসেঞ্জার কার পার আওয়ার। এখন যেহেতু আমাদের 50-50 স্প্লিট, তার মানে এই পাশে যত হবে এই পাশেও সেম একই হবে, তাহলে এটার আমাদের নতুন করে বের করার কিছু নাই। তাহলে আমরা কি লিখতে পারি, এই ভিডি ইকুয়াল টু ভি নট, তার মানে হচ্ছে এই ফার্স্ট ডিরেকশনে যে পরিমাণ গাড়ি চলতেছে সেকেন্ড ডিরেকশনেও সেম একই পরিমাণ গাড়ি চলবে, তাই ফার্স্ট ডিরেকশনের অ্যাডজাস্টমেন্ট যতটুকু আসবে সেকেন্ড ডিরেকশনের অ্যাডজাস্টমেন্টও সেম একই আসবে। এটা কি বোঝা গেছে? কারো অসুবিধা আছে এ পর্যন্ত কোনো? না স্যার, ঠিক আছে। কোথাও না বুঝতে পারলে জিজ্ঞেস করবেন। আচ্ছা, এরপরে ফোর্থ স্টেপে হচ্ছে এখন এভারেজ ট্রাফের স্পিড বের করব। এভারেজ ট্রাফের স্পিড বের করার ফর্মুলা হচ্ছে এইটা, ফ্রি ফ্লো স্পিড মাইনাস 0.00776 VDATS প্লাস VOATS মাইনাস FNP ইন্টু ATS। ও তার আগে আরেকটা জিনিস বলি, ধরেন এই প্রশ্নে যদি 50-50 না বলে 60-40 বলা থাকতো তাহলে কি করা হতো, সেম একই কাজ আমরা তখন দুইবার করতাম, প্রথমে একবার ভিডি এর জন্য করতাম, এরপরে আরেকবার কিন্তু ভি নট এর জন্য করতাম। এখানে যেহেতু 50-50 স্প্লিট তাই কিন্তু একটা করলে আরেকটাই সমান হয়েই যাবে। দুইটা আলাদা আলাদা হইতো তাহলে কিন্তু আমাদের দুই পাশের জন্য আলাদা আলাদা বের করে নিতে হতো। এখন এটিএস এ আসি। এটিএস আমরা 2 নাম্বার স্টেপ থেকে ফ্রি ফ্লো স্পিড পাইছি। 2 নাম্বার স্টেপে চলে যাই। 2 নাম্বার স্টেপে এই যে ফ্রি ফ্লো স্পিড পাইছি হচ্ছে 53.3 মাইল পার আওয়ার। তাহলে আমরা এখানে যদি বসাই দেই 53.3 মাইল পার আওয়ার, তার সাথে কি লাগবে 0.00776 ভিডিএটিএস ভিওএটিএস দুইটাই পেলাম 902, যে এখানেই ক্যালকুলেশন করছি 902। এক পাশে যত হবে যেহেতু 50-50 স্প্লিট অপর পাশেও সেম। এখন নতুন আরো একটা টার্ম চলে আসছে সেটা হচ্ছে এইটা, এফএনপি এটিএস। এফএনপি এটিএস, এখন এই এফএনপি এটিএস বের করার জন্য আমাদের আবার একটা টেবিল আছে, এই যে টেবিল 15.15, এইখান থেকে আমাদের এই যে ফ্যাক্টরটা এই ফ্যাক্টরটা বের করে নিতে হবে। এই ফ্যাক্টরটা বের করার জন্য আমরা কি করব দেখেন, টেবিলটা খেয়াল করেন, বের করা সহজ। প্রথমে বলা আছে যদি 800 ভেহিকেল হইতো এবং ফ্রি ফ্লো ফ্যাক্ট মানে যদি ফ্রি ফ্লো স্পিডটা 55 মাইল পার আওয়ার হইতো তাহলে এই যে এই ভ্যালুগুলো আমরা ইউজ করতাম। যদি ফ্রি ফ্লো স্পিডটা 50 মাইল পার আওয়ার হইতো তাহলে আমরা এই ভ্যালুগুলো ইউজ করতাম। কিন্তু আমাদের এই যে এখান থেকে আমরা যে ভ্যালুটা পাইতেছি, এই যে ফাইনালি যে ভ্যালুটা পাইলাম ডিরেকশনাল ডিস্ট্রিবিউশন সরি ভিডি থেকে যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে 902 ভেহিকেল পার আওয়ার। এখানে ভ্যালু দেওয়া হচ্ছে 800 এর জন্য আর 1000 এর জন্য, কিন্তু আমরা আমাদের প্রবলেম করে এখানে পাইলাম হচ্ছে 902। তাহলে 902 এর জন্য কত হবে, 800 এবং 1000 এদের মধ্যে থেকে আমাদের ইন্টারপোলেশন করে নিতে হবে। এখন এখানে তো পার্সেন্টেজ 40% আছে, 50% আছে, 60% আছে, আমরা কোনটার জন্য করব? আমাদের যেহেতু প্রশ্নে বলাই আছে এটা হচ্ছে 50% স্প্লিট, তার মানে হচ্ছে এই যে 50% এর ভ্যালু সেই ভ্যালুটা আমরা ইন্টারপোলেশন করে নিই। এইখানে দেখেন ভ্যালুগুলো একদম মিলে গেছে, 800 জন্য 0.9, 1000 এর জন্য 0.7, তার মানে 900 এর জন্য কত 0.8, মাঝখানের একটা ভ্যালু। সো এটার জন্য আসলে ইন্টারপোলেশন করা লাগে নাই। যদি ধরেন এখানে 950 হইতো তাহলে আমাদের ইন্টারপোলেশন করে নিতে হইতো। এখানেও সেম একই কথা, 800 এর জন্য ভ্যালুটা হচ্ছে 0.75, 1000 এর জন্য 0.55, তাহলে 900 এর জন্য কত 0.65। তাহলে এই যে দুইটা ভ্যালু পাইলাম, এখান থেকে আবার একটু ভালো করে খেয়াল করেন, এই যে ভ্যালুটা পাইলাম এই ভ্যালুটা কত 0.8 যখন ফ্রি ফ্লো স্পিডটা হচ্ছে 55 মাইল পার আওয়ার, আর এই 0.65 যখন ফ্রি ফ্লো স্পিডটা হচ্ছে 50 মাইল পার আওয়ার। তার মানে হচ্ছে 55 এর জন্য ভ্যালুটা হচ্ছে 0.8, এখানে অনেকগুলো ইন্টারপোলেশনের প্রয়োজন হয়, আর 50 এর জন্য ভ্যালুটা হচ্ছে 0.65। এখন আমাদের ফ্রি ফ্লো স্পিডটা আসলে কত, আমাদের ফ্রি ফ্লো স্পিড তো 53.3, তাহলে কি করতে হবে, আবার এদের মধ্যে আমাদের ইন্টারপোলেশন করতে হবে, এদের মধ্যে আবার ইন্টারপোলেশন করে আর তারপরে আমাদেরকে ভ্যালুটা বের করে নিতে হবে। তো সেই ইন্টারপোলেশনটা এখানে করছে, সেই ইন্টারপোলেশনটা এখানে করে দেখাইছে, এই যে এফএনপি 0.65 প্লাস 0.8 মাইনাস 0.65 ইন্টু 3.3 ডিভাইডেড বাই 5, তার মানে হচ্ছে এই 50 এর জন্য 0.65 আর 55 এর জন্য 0.8,
তাহলে 53.3 এর জন্য কত, এদের মধ্যে ভ্যালুটা ইন্টারপোলেশন করে এখানে দেখানো হয়েছে। এখানে মেইনলি 0.749 যেটা আসছে, তো এটা 0.75 আসবে ভ্যালুটা, এখানে হচ্ছে টাইপিং মিস্টেক 0.7 থেকে গেছে, তো 0.7 দিয়েই বাকি ক্যালকুলেশন দেখানো হইতেছে। আপনারা ক্যালকুলেশন করার সময় যেটা আসবে সেটা ধরেই ক্যালকুলেশন করবেন। এই ফ্যাক্টরটা বের করার পরে এখন আমরা এই ফর্মুলাতে সব ভ্যালু বসাই দিব। সব এফএফএস 53.3, ভিডি 902, ভিও 902, এফএনপি এটিএস হচ্ছে 0.7। ক্যালকুলেশন করলে অ্যাভারেজ ট্রাভেল স্পিড আসে হচ্ছে 38.6 মাইল পার আওয়ার। মানে হচ্ছে ওই যে সেগমেন্ট 10 মাইলের সেগমেন্টটা দেওয়া ছিল, একটা 10 মাইলের রাস্তা বলা ছিল, সেই 10 মাইল পার করতে গাড়ির অ্যাভারেজ সময় লাগে, মানে গাড়ির 10 মাইলে গাড়ির অ্যাভারেজ স্পিড থাকে হচ্ছে 38.6 মাইল পার আওয়ার। এ পর্যন্ত কি বোঝা গেছে? এ পর্যন্ত বুঝলে বাকিটা সহজ, মানে এই পিটিএসএফ বের করা এবং এটিএস বের করা একই রকম কাজ। স্যার এখানে এফএনপি এটিএস এর ক্যালকুলেশনটা একবার বললে ভালো হয়। আচ্ছা, এফএনপি এটিএস এর ক্যালকুলেশন করতে হলে আমাদের টেবিল 15.15 এ যেতে হয়। টেবিল 15.15 হচ্ছে এটা, শুধু এই দুইটা ভ্যালুতেই যে সীমাবদ্ধ 15.15 তা না, আরো অনেকগুলা ভ্যালু আছে। এইখানে আমাদের জাস্ট এতটুকু লাগবে, তাই এখানে এইটুকু স্ক্রিনশট নিয়ে এইটুকু দেখানো হয়েছে। সাপোজ আপনার ক্যাপাসিটি যদি এই ভি নটের ভ্যালু যদি 1000 এর বেশি হয়, সেগুলোরও ভ্যালু আছে, এই 1000, 1100, 1200, সরি 1012, 1400, 1600, এইভাবে 1600 পর্যন্ত অনেকগুলা ভ্যালু দেওয়া আছে। তো সেইখান থেকে আমরা এই যে লাস্ট স্টেপে এই যে ভিডি বা ভি নট, অর্থাৎ একটা ডিরেকশনে আমরা প্রথমে কি করলাম, এখানে কিছু ডিমান্ড মানে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইউজ করছি। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ইউজ করে দেখলাম এই ডিরেকশনে গাড়ি চলে 902, এই সেম তার অপোজিট ডিরেকশনেও গাড়ি চলে হচ্ছে 902। এখন এই যে এক একটা ডিরেকশনে 902টা করে গাড়ি যাইতেছে, এই গাড়ি যাওয়ার জন্য আমাদের আলাদা একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর নিয়ে আসতে হবে, এই এফএনপি এটিএস। মানে যখন আমরা এভারেজ ট্রাভেল স্পিড বের করব, এই এফএনপি এভারেজ ট্রাভেল স্পিডের উপরে একটা ফ্যাক্টর নিয়ে আসতে হবে। তো ফ্যাক্টর মানে পুরো ফর্মুলাটা যদি দেখি, এফএফএস আমরা 2 নাম্বার স্টেপে বের করছি, এটা তো জাস্ট কনস্ট্যান্ট একটা ভ্যালু। ভিডি এবং ভি নট আমরা যে এখানেই বের করলাম, এটাই হচ্ছে ভিডি এবং ভি নট। জাস্ট আননোন যেটা সেটা হচ্ছে এফএনপি এটিএস। এফএনপি এটিএস বের করার জন্য টেবিল 15.15 এ আসলাম, এসে প্রথম কলাম চিন্তা করেন, প্রথম কলামে বলা আছে ভি নট। তো ভি নটের ভ্যালু কত আমরা বের করছি হচ্ছে 902। এখন টেবিলে 902 এর জন্য কোনো ভ্যালু নাই, যে টেবিল 15.15 সেখানে ভ্যালু আছে হচ্ছে 800 এর জন্য, 1000 এর জন্য, 1200 এর জন্য। এর সেকেন্ড কলামে আসি, সেকেন্ড কলামে কি বলা আছে, যখন ফ্রি ফ্লো স্পিড 55 মাইল পার আওয়ার, 55 মাইল পার আওয়ারের জন্য তিনটা ভ্যালু দেওয়া আছে, যে 40% স্পিড, 50% স্পিড, 60% স্পিড। আবার ফ্রি ফ্লো স্পিড 50 মাইল পার আওয়ারের জন্য তিনটা ভ্যালু আছে, 40%, 50%, 60%। এখন আমাদের ভ্যালু, আমাদের যে প্রশ্নে বলা আছে সেটা বলা আছে হচ্ছে 50-50 স্প্লিট, তার মানে দুইটা লেনে 50%, মানে টোটাল ট্রাফিকটা অর্ধেক অর্ধেক করে ভাগ হয়ে যাবে। তাহলে আমাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে 50%টা। এখন টেবিলে আসলাম, টেবিলে দেখছি 800 এর জন্য ভ্যালু আছে, 1000 এর জন্য ভ্যালু আছে, 900 এর জন্য কোনো ভ্যালু নাই। আমাদের গাড়ি হচ্ছে 902, তার মানে আমরা তো মানে মোটামুটি এভাবে দেখতে পারি যে 900। টেবিলে 800 এর জন্য ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.9, 1000 এর জন্য ভ্যালু দেওয়া হচ্ছে 0.7, তাহলে 900 এর জন্য কত হবে, এদের মিডিল যে ভ্যালুটা, মাঝখানে যে ভ্যালুটা সেইটা, তো সেটাই আমরা লিখে নিয়েছি 0.8। একইভাবে 50 মাইল পার আওয়ারের জন্য 50% এর ক্ষেত্রে আমরা দেখতেছি 800 ভেহিকেলের জন্য ভ্যালুটা 0.75, 1000 গাড়ির জন্য 0.55, তাহলে এদের মিডিল ভ্যালু 900 হবে মাঝখানে, মিডিল ভ্যালুর জন্য ভ্যালুটা হচ্ছে 0.65। তাহলে এখন আমরা দুইটা ভ্যালু পাইলাম। যদি ফ্রি ফ্লো স্পিড 55 মাইলে হইতো, তাহলে এই এফএনপি এর ভ্যালুটা হয়তো 0.8। ফ্রি ফ্লো স্পিড যদি 50 হতো, তাহলে এফএনপি ভ্যালুটা হচ্ছে 0.65। কিন্তু ফ্রি ফ্লো স্পিড হচ্ছে আমরা বের করে পেয়েছি 53, 53.3। তাহলে 55 এর জন্য 0.8, 50 এর জন্য 0.65, তাহলে 53.3 এর জন্য কত হবে, ওই ইন্টারপোলেশন করতে হবে। সেই ইন্টারপোলেশনটা এখানে দেখানো হয়েছে। ইন্টারপোলেশন করে তারপরে সেই ভ্যালুটা আমরা এই মেইন যে ফর্মুলা, এই ফর্মুলাতে ইউজ করছি। এবার কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এই এভারেজ ট্রাভেল স্পিড বের করার পরে বাকি কাজ একদম সেম। এই এভারেজ ট্রাভেল স্পিড বের করার পরে আমাদের বের করতে হচ্ছে পার্সেন্ট ট্রাফিক, মানে পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং, পিটিএসএফ। তো পিটিএসএফ বের করা এবং এটিএস বের করা একই রকম, ফর্মুলা মোটামুটি সব একই রকম। এই ফর্মুলাটা কিছুক্ষণ আগে দেখে আসলাম এটিএস এর ক্ষেত্রে, জাস্ট এইখানে এই এফজি এটিএস লেখা ছিল, এখানে এফএইচবি এটিএস লেখা ছিল।
ওই ফর্মুলাটা এবং এই যে এই ফর্মুলাটা একই ফর্মুলা। এটিএস এর সময় এই যে গ্রেডের জন্য হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর এবং এফএইচবি অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে ট্রাভেল টাইম স্পিডের রেসপেক্টে বের করা হয়। আর যখন পিটিএসএফ বের করা হয় ওই সেম একই ফ্যাক্টরগুলো বের করা হয় হচ্ছে পিটিএসএফ এর জন্য। তো আমরা আসি, এটা হচ্ছে ফর্মুলা। আমরা প্রথমে কি বের করব, প্রথমে হচ্ছে এই যে ভিডি বা ভি নট। তো আমাদের প্রশ্নে টোটাল গাড়ি ছিল হচ্ছে 1600। টোটাল গাড়ি যদি 1600 থাকে তাহলে একটা ডিরেকশনে গাড়ি কতটুকু যাইতেছে এই ভ্যালুটা মিলে আমাদের দরকার নাই, আমরা জাস্ট আগের মতো করে চিন্তা করি। প্রথমে আমরা ভিডি বের করব, ভিডি বের করলে এটা হচ্ছে ফর্মুলা। এটা যদি ফর্মুলা হয় তাহলে আমরা এখান থেকে আগে অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর গুলো বের করে নিতে পারি। অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর ও আচ্ছা, এই ফর্মুলাতে ভিডি তো বসাইতে হবে। তো ভিডি যদি বের করতে হয়, টোটাল গাড়ি ছিল হচ্ছে 1600। টোটাল 1600 গাড়ির মধ্যে আমাদের পিক আওয়ার ফ্যাক্টর প্রশ্নে বলা আছে 0.95। 800 এক ডিরেকশনে যদি চিন্তা করি, এক ডিরেকশনে গাড়ি ছিল 800, সেটাকে যদি আমরা পিক আওয়ার ফ্যাক্টর দ্বারা ভাগ করি তাহলে আমাদের এক ডিরেকশনে গাড়ির সংখ্যা আসতেছে হচ্ছে 842 ভেহিকেল পার আওয়ার। 842 ভেহিকেল পার আওয়ার। বা এটাকে আমরা পরে ইউজ করতে পারি, থাকে এটা দরকার নেই, আমরা একদম এটিএস এ যেভাবে বের করছি সেভাবে বের করব। এটিএস এ যখন ভিডি বের করছিলাম কত, টোটাল ছিল 1600, এক ডিরেকশন থাকবে কত, এক ডিরেকশন থাকবে 800। তো আমরা সেই একই ফর্মুলা এখানে ইউজ করবো। এই লাইনটা আমাদের করার দরকার নেই, এটা আর বেশি আরো কনফিউশন ক্রিয়েট করবে। তাহলে হচ্ছে টোটাল গাড়ি ছিল 1600, এক ডিরেকশনে কত, এক ডিরেকশনে 800, যেহেতু 50% স্প্লিট। এরপরে যে ভ্যালুটা আমাদের প্রয়োজন, এরপরে প্রয়োজন হচ্ছে এফজিপিটিএসএফ, মানে গ্রেডের জন্য যে আমাদের অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর সেটা। সেটা পাবো হচ্ছে টেবিল 15.16, যে পাশে সব টেবিলে লেখাও থাকে। এই টেবিল থেকে কোন ভ্যালু পাবো, এই যেখানে লেখা আছে এফজিপিটিএসএফ। এফজিপিটিএসএফ এ যখন আমরা আসবো, আমাদের এক পাশের টোটাল ট্রাফিক হচ্ছে 800 এবং এটা আমাদের হচ্ছে রোলিং টেরেন। রোলিং টেরেনের জন্য 800 থেকে সোজা টান দিলাম, ভ্যালুটা হচ্ছে 1 লিখে নিলাম। আর কি লাগবে, লাগবে হচ্ছে এফএইচবি পিটিএসএফ, একদম হুবহু, একদম মানে এখানে 3 নাম্বার স্টেপে যে সমস্ত কাজ করলাম, এই যে ভ্যালুগুলো বের করলাম, একই ফর্মুলা, একইভাবে সমস্ত ভ্যালু বের করতে হবে। এফএইচবি পিটিএসএফ 1 ডিভাইডেড বাই 1 প্লাস পিটি মানে পার্সেন্টেজ অফ ট্রাক 14%। ইটি আমাদের বের করে নিতে হবে এই টেবিল থেকে। এই যে ট্রাকের জন্য বলা আছে 800 থেকে সোজা টান দিলাম, রোলিং ট্রেনের ভ্যালুটা হচ্ছে 1। ইআর এর জন্য সকল ভ্যালুর জন্য ভ্যালুটা হচ্ছে 1। ভ্যালুগুলো নিলাম, নিয়ে এখানে বসাই দিলাম। পিআরটা হচ্ছে বলা আছে রিক্রিয়েশনাল ভেহিকেল 4%, মানে 0.04। ইটি 1, ইআর 1 যেখান থেকে পাইছি বসাই দিলাম। বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এই এফএইচবি পিটিএস এর এই টোটাল ভ্যালুটাই চলে আসে হচ্ছে 1। কেন, কারণ 1 মাইনাস 1 করলে 0, এটুকু 0 হয়ে যায়। 1 মাইনাস 1 করলে 0, এটুকু 0 হয়ে যায়। 1 ভাগ 1 মানে হচ্ছে 1। তাহলে এফএইচবি এটিএসএফ পাইলাম। তার সাথে এখন যদি আমি ভ্যালু বসাই দিই, ভিডি যখন বের করব, এক ডিরেকশনের গাড়ির সংখ্যা হচ্ছে 800 ডিভাইডেড বাই পিক আওয়ার ফ্যাক্টর প্রশ্নে বলা আছে 0.95। এফজিপিটিএসএফ পাইলাম 1, এফএইচবি পিটিএসএফ পাইলাম 1। তাহলে টোটাল গাড়ির সংখ্যা হচ্ছে 842 পিসি পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 842 প্যাসেঞ্জার কার পার আওয়ার। মানে এই আমরা এর আগে 3 নাম্বার স্টেপে যেটা করছিলাম সেম একই কাজ, শুধুমাত্র এখানে টেবিলের ভ্যালুগুলো আলাদা। এই টেবিলের ভ্যালুগুলো আলাদা, তাছাড়া ফর্মুলা বা অন্য কোনো কিছু তো কোনো চেঞ্জ নাই। এখন আমাদের বের করতে হবে হচ্ছে পিটিএসএফ। তো পিটিএসএফ বের করার ফর্মুলা এটা, এটা হচ্ছে পিটিএসএফ বের করার ফর্মুলা। এটা হচ্ছে বিপিটিএসএফ প্লাস এফএনপিপিটিএসএফ ইন্টু ভিডি ডিভাইড বাই ভিডি প্লাস ভি নট। বিপিটিএসএফটা হচ্ছে বেস পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং। বেস পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং এর আবার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে এটা 100 ইন্টু 1 মাইনাস ই টু দি পাওয়ার এ ভি টু দি পাওয়ার বি। এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা হচ্ছে একটা এম্পিরিক্যাল ফর্মুলা। এখানে মোটামুটি যত ফর্মুলা দেখতেছি বেশিরভাগই এম্পিরিক্যাল ফর্মুলা। এই ফর্মুলাতে আমাদের আবার আননোন আছে দুইটা। কি কি আননোন আছে, সেটা হচ্ছে এ আর হচ্ছে বি। আর ভি তো আমরা যে এখান থেকেই পাইছি, এখান থেকে ভি পাইলাম 842। তাহলে আমাদের এ আর বি এই দুইটা আননোন। এই দুইটা ভ্যালু দেওয়ার জন্য আমাদের আবার আছে টেবিল 15.20 বা 15.20। সেখান থেকে আমাদের যে মানে ক্যাপাসিটি, মানে আমাদের যে ডিরেকশনাল ফ্লো, সেই ডিরেকশনাল ফ্লো থেকে কয়েকটা ভ্যালু দেওয়া থাকে। যেমন আমরা এক পাশে ডিরেকশনাল ফ্লো যদি চিন্তা করি 800 ক্ষেত্রে এর ভ্যালুটা 0.0045, মানে মাইনাস 0.0045। বি এর ভ্যালুটা হচ্ছে 0.833। সেম 1000 এর জন্য হচ্ছে মাইনাস 0.0049। আর বি এর ভ্যালুটা হচ্ছে 0.829। আমাদের এই ক্ষেত্রে পিটিএসএফ এর ক্ষেত্রে ভ্যালুটা পাইছে হচ্ছে 842।
842 এর জন্য কত, এদের মধ্যে ইন্টারপোলেশন করে নিতে হবে, এখানেও ইন্টারপোলেশন করে নিতে হবে। ইন্টারপোলেশন করে নিয়ে জাস্ট এই এ আর বি এর ভ্যালুটা এখানে বসাই দিই। এই যে বিপিটিএসএফ বের করা আছে 100 ইন্টু 1 মাইনাস ইএক্সপি বা ই টু দি পাওয়ার ব্র্যাকেটে এর ভ্যালুটা হচ্ছে 842 এর জন্য ইন্টারপোলেশন করে পাওয়া গেছে 0.0046 ইন্টু ভি মানে হচ্ছে 842 এখানেই পাইছি, এবং বি এর ভ্যালু যেটা সেটা হচ্ছে এখানে ইন্টারপোলেশন করে পাইছি 0.832। পুরোটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে বিপিটিএস এর পাশে হচ্ছে 71.3%। এখন এই ভ্যালুটা যদি আমরা এই প্রথম যে পিটিএসএফ এর ফর্মুলাতে বসাই দিই তাহলে আমাদের পিটিএসএফ এর যে ভ্যালুটা সেটাও চলে আসবে। সেটার জন্য যদি দেখি এটা হচ্ছে পিটিএসএফ এর ফর্মুলা, আমরা বিপিটিএসএফ পাইলাম 71.3, তার সাথে ভিডি পিটিএসএফ পাইছি 842, যেহেতু ভিডি এবং ভি নট 50-50 স্প্লিট দুইটাই সেম, তাই 842 ইন্টু 842 প্লাস 842 ডিভাইডেড বাই 842 প্লাস 842। নতুন আবার আরেকটা অজানা রাশি আসতেছে সেটা হচ্ছে এফএনপি পিটিএসএফ। এফএনপি পিটিএসএফ এর জন্য টেবিল 15.1, এখান থেকেও আমাদের সেম একইভাবে ইন্টারপোলেশন করতে হয়। ইন্টারপোলেশনের জন্য ওই যে কিছুক্ষণ আগে যেভাবে দেখাইলাম যে 1400 ফ্লো রেটের জন্য বলা আছে হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর 40% এর জন্য 23.8, 50% এর জন্য হচ্ছে 25। আমাদের যেহেতু প্রশ্নে বলা আছে দুই পাশে 50% 50 স্প্লিট, আমরা এটা ফোকাস করব, এগুলা বাদ, আমাদের জন্য এগুলা প্রয়োজন নাই। 1400 ভেহিকেলের জন্য 25, 2000 ভেহিকেলের জন্য 16.6। আমাদের টোটাল ভেহিকেল কত, এখানে কিন্তু টোটাল ফ্লো রেট এক পাশে যাইতেছে হচ্ছে 842, তাহলে দুই পাশে যাবে কত 842 ইন্টু 2, তার মানে হচ্ছে 1684। তাহলে 1400 এবং 2000 এর মধ্যে ইন্টারপোলেশন করে 1684 জন্য কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। সেই ভ্যালুটা আসতেছে হচ্ছে 21, সেই ভ্যালুটা এখানে বসানো হচ্ছে 21 ক্যালকুলেশন করলে পুরো ভ্যালুটা ক্যালকুলেশন করলে পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং, তার মানে হচ্ছে কত পার্সেন্ট আপনার টোটাল যে পরিমাণ টাইম লাগছে যাইতে 10 মাইল যাইতে, তার কত পার্সেন্ট সময় আপনার অন্য আরেকটা গাড়িকে ফলো করা লাগছে, অর্থাৎ কত পার্সেন্ট টাইম আপনার অন্য একটা গাড়ির পিছনে বসে থাকা লাগছে, ওভারটেক করতে পারেন নাই, সেই পার্সেন্টেজটা হচ্ছে 81.8%। এই পর্যন্ত বের করতে পারলেই মোটামুটি আমাদের কাজ শেষ। এরপরে জাস্ট সরাসরি টেবিল থেকে আমাদের লেভেল অফ সার্ভিস কত সেই ভ্যালুটা আমরা বের করে নিয়ে আসতে পারি। এই লাস্টে দুইটা স্টেপ বোঝাইলাম পিটিএসএফ, এইখানে মানে বুঝতে পারেন না এমন কোনো জিনিস আছে, বা কেউ বুঝতে পারেন নাই কেউ থাকলে বলতে পারেন। এই পুরো ম্যানুয়ালটা আসলে আপনাদের নিজেদেরকে দেখতে হবে, পুরোটা দেখে তারপরে হচ্ছে পুরোটা বুঝতে হবে যে আসলে কোন টেবিল থেকে, এখানে সবকিছু বলাই আছে কোন টেবিল থেকে কোন ভ্যালুটা আসতেছে, তারপরে নিজে হাতে ক্যালকুলেশন করলে এই জিনিসটা আসলে ক্লিয়ার বুঝতে পারবেন। লাস্ট যে দুইটা স্টেপ মানে পিটিএসএফ এর যেটা দেখালাম, এই যে স্টেপ 5 আর 6, এখানে কারোর কোনো সমস্যা থাকলে বলেন। কারো কোনো সমস্যা নাই? জি না স্যার। আচ্ছা, এ পর্যন্ত বের করতে পারলে আমাদের মোটামুটি কাজ শেষ। কারণ এই এটিএস মানে অ্যাভারেজ ট্রাভেল স্পিড আর পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং, এই দুইটা ভ্যালু বের করতে পারলে আমরা লেভেল অফ সার্ভিস কত সরাসরি বের করতে পারি। এই যে কিছুক্ষণ আগে আমরা এই টেবিলটা দেখে আসছিলাম, টেবিলটা কিছুক্ষণ আগে আমরা উপরে দেখে আসছিলাম যে লেভেল অফ সার্ভিস বের করার যে টেবিল, লেভেল অফ সার্ভিস বের করার যে টেবিল সেটা আমরা আগে দেখে আসছিলাম, যে কোন ক্লাসের হাইওয়ে সেটার উপরে ডিপেন্ড করে লেভেল অফ সার্ভিস দেওয়া ছিল। এটাই এই যে এই টেবিলটা। এখন ভালো করে খেয়াল করেন, আমরা এখন মোটামুটি লেভেল অফ সার্ভিস বের করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু পেয়ে গেছি। এখন এই টেবিলে আমরা চলে আসব, এসে আমাদের যে প্রশ্নটা বলা আছে সেই প্রশ্নটা বলা হচ্ছে ক্লাস 1 হাইওয়ে, তার মানে হচ্ছে এই দুইটা আমাদের আগে আগে থেকেই বাদ, আমরা এটা ফোকাস করব। এখন প্রথমে এটা ফোকাস করি, এটিএস ফোকাস করি। এটিএস আমরা পাইছি হচ্ছে এভারেজ ট্রাভেল স্পিড পাইছি 38.6, ক্যালকুলেশন করছি, ক্যালকুলেশন করে পাইছি 38.6। খেয়াল করেন, প্রথমে খেয়াল করেন লেভেল অফ সার্ভিস এ কখন হবে, যখন এটিএস 55 থেকে বেশি হবে, এটা হবে না। 50 থেকে 55 এর মধ্যে হলে বি, 45 থেকে 50 এর মধ্যে সি, 40 থেকে 45 এর মধ্যে ডি, যদি 40 এর কম হয় তখন হচ্ছে ই। তার মানে আমরা পাইছি 38.6, তার মানে যে রাস্তাটা আছে সেটার এটিএস এর উপরে ডিপেন্ড করে ভ্যালুটা আসতেছে ই। এখন আসি পিটিএসএফ,
পিটিএসএফ আমরা পাইলাম হচ্ছে 81.8%, ক্যালকুলেশন করে পাইলাম 81.8%। তাহলে যদি পিটিএসএফ এর ভ্যালু 35 এর কম হয় তখন লেভেল অফ সার্ভিস এ, 35 থেকে 50 বি, 50 থেকে 65 সি, 65 থেকে 80 ডি, আমরা পাইছি 81 যেটা 80 থেকেও বড়, তার মানে এটার উপরে ডিপেন্ড করেও লেভেল অফ সার্ভিস আসতেছে ই। তাহলে এটিএস এর জন্য লেভেল অফ সার্ভিস আসতেছে ই, পিটিএসএফ এর জন্য লেভেল অফ সার্ভিস আসতেছে ই। তাহলে ওভারঅল আমাদের যে রাস্তাটা প্রশ্ন দেওয়া আছে সেটার ওভারঅল লেভেল অফ সার্ভিস হবে হচ্ছে ই, তার মানে হচ্ছে খারাপ, একবারে মানে শেষের আগেরটা, এফ পর্যন্ত থাকে, এফ মানে হচ্ছে একদম পরিত্যক্ত রাস্তা, তার আগেরটা খারাপ কন্ডিশনটা হচ্ছে ই। এখন আপনাকে আমি অন্য আরেকটা কন্ডিশন বলি, ধরেন আপনি এটিএস এর উপরে ডিপেন্ড করে লেভেল অফ সার্ভিস পেলেন ই, আর পিটিএসএফ এর উপরে ডিপেন্ড করে লেভেল অফ সার্ভিস পেলেন সি। তাহলে রাস্তার ওভারঅল মানে লেভেল অফ সার্ভিস কত লিখবেন কেউ একজন বলেন, একটু কনসেপচুয়াল প্রশ্ন দেখি কারোর মাথায় কাজ করে কিনা। এটিএস এর উপরে পেলেন হচ্ছে ই, আর এই পিটিএসএফ এর উপরে লেভেল অফ সার্ভিস পেলেন হচ্ছে সি। তাহলে আপনাকে লেভেল অফ সার্ভিস একটা রাস্তার জন্য তো দুইটা লেভেল অফ সার্ভিস হবে না, তাহলে ফাইনালি আমরা লেভেল অফ সার্ভিস কত লিখবো? দেখি কেউ পারেন কিনা বলেন, ভুল হোক অসুবিধা নাই। স্যার আপনার মানে এই যে এখানে দেখেন ক্লাস 1 এর যদি হাইওয়ে চিন্তা করি, ক্লাস 1 এর হাইওয়ে লেভেল অফ সার্ভিস ডিপেন্ড করে হচ্ছে দুইটা জিনিসের উপরে, একটা হচ্ছে এভারেজ ট্রাভেল স্পিড এটিএস, আর একটা হচ্ছে এই পিটিএসএ বা পার্সেন্ট টাইম স্পেন্ড ফলোইং। এখন আপনার এই যে আমরা যে প্রশ্নটা সলভ করলাম এখানে এটিএস পাইছে হচ্ছে 38.6 আর পিটিএসএ পাইছে হচ্ছে 81.8। এই টেবিলটা আমরা কম্পেয়ার করে দেখতেছি এটিএস এর জন্য লেভেল অফ সার্ভিস ই, পিটিএসএফ এর জন্য লেভেল অফ সার্ভিস ই। তাহলে আমরা দুইটা ই, তার মানে আমরা ওভারঅল রাস্তার লেভেল অফ সার্ভিস লিখতেছি হচ্ছে ই। এখন যদি এরকম হইতো যে এই এটিএস এর জন্য লেভেল অফ সার্ভিস পাইলাম ই, আর পিটিএসএফ পাইছিলাম ধরেন সাপোজ 55%, 55% হলে তো সেটা এখানে থাকতো, তাহলে পিটিএসএফ এর জন্য লেভেল অফ সার্ভিস পাইতাম সি। তাহলে এই যে দুইটা ক্যারেক্টারিস্টিকের জন্য একটাতে পাইছি ই আর একটাতে পাইতেছি সি, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওভারঅল লেভেল অফ সার্ভিস কত লিখতাম? স্যার ই লিখতাম। সি। কেন কেন ই লিখতাম? স্যার অলরেডি যে কোনো ক্যাটাগরি রাস্তা দিয়ে হবে না, আমরা হ্যাঁ মানে আনসারটা ঠিক আছে, ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যদি একটা রাস্তা একটা একটা ক্যারেক্টারিস্টিক্সে অলরেডি ফেল করতেছে, একটা ক্যারেক্টারিস্টিক্স অলরেডি সেটা খারাপ প্রমাণিত হয়ে গেছে, মানে অলরেডি তার এভারেজ ট্রাভেল স্পিডটা অনেক বেশি, এবং অলরেডি সেটা ই ক্যাটাগরির মধ্যে পড়তেছে। এরকম দুইটা বের করে যদি আমরা দেখি যে একটা মনে করেন ইতে আছে আর একটা তার উপরে কোনো ক্যাটাগরিতে আছে, তাহলে সেখানে আমাদের ওভারঅল লেভেল অফ সার্ভিস লিখতে হবে যেটা খারাপ সেটা। কারণ হয়তো সে পার্সেন্ট টাইম কম ফলো করা লাগতেছে কিন্তু তার স্পিড তো কম, হয়তো আপনাকে ওভারটেকিং এর জন্য বসে থাকা লাগতেছে না কিন্তু তা আপনার তো স্পিড কম। সেই ক্ষেত্রে যদি এরকম হয় যে দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি, তাহলে সেই ক্ষেত্রে সেটা খারাপ ক্যাটাগরি, সেটাকে আমরা লিখবো ওভারঅল লেভেল অফ সার্ভিস। আমরা যে প্রবলেমটা করতেছি সেই প্রবলেমের জন্য আমরা ওভারঅল লেভেল অফ সার্ভিস, এটা ওভারঅল লেভেল অফ সার্ভিস পাইলাম হচ্ছে ই, ই ই ক্যাটাগরি পাইলাম, সেটাই নিচে লেখা আছে এই যে for both criteria lead to the conclusion that the segment will operate at LOS মানে হচ্ছে লেভেল অফ সার্ভিস ই। ফাইনালি আমাদের আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে ক্যাপাসিটি ডিটারমিনেশন। আমাদের যে রোডটা আছে সেই রোডটার টোটাল ক্যাপাসিটিটা কত, মানে কি পরিমাণ তার অপারেশনাল ক্যাপাসিটি আছে, সেই অপারেশনাল ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে এইটা, সিডিএটিএস সিডিপিটিএসএফ, এই সমস্ত ভ্যালু আমাদের বের করা আছে, জাস্ট গুণ করে দিতে হবে। তো সেখানে যদি আমরা জাস্ট গুণ করে দিতে চাই, ভ্যালুটা এখানে ক্যালকুলেশন করা আছে, ভ্যালুগুলা আমরা আগেই ক্যালকুলেশন করছিলাম, এই যে এই ভ্যালুগুলা আগেই তো একবার ক্যালকুলেশন করা আছে, তাহলে এখানে আমার তো করার প্রয়োজন নাই। এই যে এখানে যে ভ্যালুগুলো আছে ফ্যাক্টরগুলো দেখতেছি এফসিএটিএস, তারপরে হচ্ছে এফএইচপিএটিএস, এই ভ্যালুগুলা এর আগেই আমরা ক্যালকুলেশন করে আসছি, তো সেই ভ্যালুগুলাই জাস্ট এই যে এফসিএটিএস এই ভ্যালুটা এর আগেও আমরা একবার ক্যালকুলেশন করে আসছি,
তো সেই ভ্যালুগুলাই জাস্ট যদি আমরা বসাই দিলে আমরা মোটামুটি আমাদের ফাইনাল যে ক্যাপাসিটি ক্যালকুলেশনের যে ফর্মুলা, সেই ক্যাপাসিটি ক্যালকুলেশনের ফর্মুলা থেকে আমরা টোটাল ওভারঅল ক্যাপাসিটিটা পেয়ে যাব। আমি আরেকবার দেখাই দেই, যেহেতু এখানে একটু চেঞ্জ আছে। এখানে 1700 কিভাবে আসে, এই যে এই সিডিএটিএস, এটা যদি আমি প্রথমে দেখাই, মানে প্রথম ফার্স্ট ডিরেকশনে তার ক্যাপাসিটি কত, সি মানে হচ্ছে ক্যাপাসিটি, ফার্স্ট ডিরেকশনের ক্যাপাসিটি হচ্ছে 1700 ইন্টু এফজিএটিএস ইন্টু এফএইচপিএটিএস, তাহলে 1700 ইন্টু এফজিএটিএস হচ্ছে, যেহেতু এখানে টোটাল ক্যাপাসিটি আমরা বলতেছি হচ্ছে 1700 যেহেতু 900 থেকে বেশি, তাই এফজিএটিএস আমাদের প্রশ্নে বলা আছে হচ্ছে রোলিং টেরেন। তো রোলিং টেরেনের জন্য 900 বেশি যখন হবে, রোলিং টেরেনের জন্য 900 থেকে যখন আমরা টান দিব, ভ্যালুটা আসে হচ্ছে 1, এফজিএটিএস হচ্ছে 1, বসাই দিলাম এফজিএটিএস 1। এফএইচপিটিএস আমাদের আবার ওই এফএইচপি যে ফর্মুলা, সেই এফএইচপি এর ফর্মুলা দিয়ে বের করে নিতে হবে। এফএইচপিটিএস এর ফর্মুলাতে যদি আমরা এখন ভ্যালু বসাই 1 ডিভাইডেড বাই 1, এখানে ছিল পিটি মানে হচ্ছে পার্সেন্টেজ অফ ট্রাক, আমাদের টোটাল ট্রাফিকের মধ্যে 14% ট্রাক ছিল, তার মানে 0.14, আর 4% ছিল হচ্ছে আরভি সেটা হচ্ছে 0.04, এখানে ছিল ইটি যদি এখান থেকে বের করে নেই, 900 বেশি যখনই হয়ে যাবে তখন এই রোলিং পিরিয়ডের জন্য ইটি এর ভ্যালুটা হচ্ছে 1.3, আর আরভি এর ভ্যালুটা হচ্ছে সমস্ত ক্ষেত্রে হচ্ছে 1.1। এই ভ্যালুগুলো যদি বসাই দেই তাহলে এফএইচপিএটিএস আসে 0.96। এখন সিডিএটিএস মানে ডিরেকশনাল দিকে তার এভারেজ ট্রাভেল স্পিডের উপরে ডিপেন্ড করে ক্যাপাসিটি যদি বের করি, 1700 ইন্টু এফসিএটিএস পাইলাম 1, তার সাথে হচ্ছে এফএইচপিএটিএস পেলাম 0.960, ক্যালকুলেশন করলে ভ্যালু আসছে 1632 ভেহিকেল পার আওয়ার। সেম ভাবে পিটিএসএফ এর উপরে ডিপেন্ড করে যদি আমরা ক্যাপাসিটি বের করি, তাহলে সেই ক্ষেত্রে ভ্যালুটা হচ্ছে 1700 ইন্টু এফসি পিটিএসএফ ইন্টু এফএইচপি পিটিএসএফ, এফজি পিটিএসএফ হচ্ছে 1, এফএইচপি পিটিএসএফ হচ্ছে 1। কোথায় পেলাম, এই যে আমরা এর আগেই ক্যালকুলেশন করে আসছি, এই যে এই 5 নাম্বার স্টেপে আমরা ক্যালকুলেশন করে আসছি, এই যে এফএইচপি, এই যে এখানে ক্যালকুলেশন করে আসছি, এই যে এফএইচপি পিটিএসএফ পাইছি 1, এফজিপিটিএসএফ ও পাইছি 1, এই যে এফজিপিটিএসএফ ও পাইছি 1। ভ্যালুটা সরাসরি বসাই দেই, তাহলে সেই ক্ষেত্রে পিটিএসএফ এর উপরে ডিপেন্ড করে আমাদের ক্যাপাসিটি আসে 1700 ইন্টু 1 ইন্টু 1, তার মানে হচ্ছে 1700 ভেহিকেল পার আওয়ার। এখন এই যে দুইটা ক্যাপাসিটি পাইলাম, একটা হচ্ছে 1632 ভেহিকেল পার আওয়ার, আর একটা হচ্ছে 1700 ভেহিকেল পার আওয়ার। এর মধ্যে আবার আমরা ক্যাপাসিটি কোনটা লিখবো, ক্যাপাসিটি মানে হচ্ছে একটা রোড কি পরিমাণ গাড়ি চলাচল করতে দিবে। এই দুটোর মধ্যে আমরা যেটা ছোট সেটা হচ্ছে আমাদের অপারেশনাল ক্যাপাসিটি, ডিরেকশনাল ক্যাপাসিটি বা ডিরেকশনাল অপারেশনাল ক্যাপাসিটি। তো সেই ক্ষেত্রে আমাদের যে এই 1700 এবং 1632 এর মধ্যে ছোট ভ্যালুটা হচ্ছে 1632, তাই আমরা এখানে লিখলাম ডিরেকশনাল অপারেশনাল ক্যাপাসিটি অফ দি ফ্যাসিলিটিজ 1632 ভেহিকেল পার আওয়ার। এখন যেহেতু 50% ডিরেকশনাল স্প্লিট, তার মানে হচ্ছে টোটাল যদি আমরা চিন্তা করি যে টোটাল টু ওয়ে ক্যাপাসিটি মানে হচ্ছে দুই পাশের টোটাল ক্যাপাসিটি কত, টোটাল অপারেশনাল ক্যাপাসিটি হবে হচ্ছে 3264 ভেহিকেল পার আওয়ার। এবং এই ক্যাপাসিটির সাথে আমাদের যে ফ্যাক্টরটা আছে, এই যে এটিএস এর যে ফ্যাক্টরটা আছে, এটিএস এর ফ্যাক্টরটা যদি গুণ করি, এফএইচপি এটিএস এর ফ্যাক্টরটা ছিল 0.96, আর আমাদের আরেকটা পাইলাম কি এফজিএটিএস এর ফ্যাক্টরটা ছিল 1। তো সেই ভ্যালুটা যদি এখন গুণ করে দেই 3200 ইন্টু ফ্যাক্টরটা হচ্ছে এফজিএটিএস এর জন্য 1 এবং এফএইচবিএটিএস এর জন্য 0.96, ক্যালকুলেশন করলে পুরো ভ্যালুটা হচ্ছে 3032 ভেহিকেল পার আওয়ার টু ওয়ে ক্যাপাসিটি, দুই পাশ মিলাই। সেখান থেকে আবার যদি 50% বা ডিরেকশনাল স্প্লিট করি, তাহলে এই 3072 ডিভাইডেড বাই যদি 2 করি, তাহলে টোটাল আমাদের এক পাশের ক্যাপাসিটি আসবে হচ্ছে 1536 ভেহিকেল পার আওয়ার। তাহলে আমি যেটা বোঝাইতে চাচ্ছি যে আমি প্রথমে বেস কন্ডিশন দেখাইলাম যে এক পাশে থাকবে হচ্ছে 1700 পিসি পার আওয়ার, 1700 পিসি পার আওয়ার বেস কন্ডিশনে। কিন্তু আমাদের এই রোডটার অসুবিধা কি কি, এই রোডটার অসুবিধা হচ্ছে প্রথমে লেন উইডথ আছে 11 ফিট, শোল্ডার উইডথ আছে 4 ফিট, এবং আমাদের এইখানে যে লেভেল অফ সার্ভিস, সেই লেভেল অফ সার্ভিসটা পড়তেছে হচ্ছে ই ক্যাটাগরিতে। এই সমস্ত কন্ডিশনের কারণে 1700 থেকে ভ্যালুটা কমতে কমতে চলে আসছে কত, 1536 ভেহিকেল পার আওয়ার। অর্থাৎ তারা একদম ফ্রি বা বেস কন্ডিশনে যে পরিমাণ ক্যাপাসিটি নিতে পারতো, সে পরিমাণ ক্যাপাসিটি সে নিতে পারবে না, তার থেকে কম ক্যাপাসিটি নিতে পারতেছে। সে ভ্যালুটা কত, সেটা হচ্ছে 1536 ভেহিকেল পার আওয়ার।